রক্তিম প্রেম লিখেছেন শুভাকাঙ্ক্ষী তাজ। পর্ব ৩। রাফানের এই ভালোবাসাপূর্ণ ব্যবহারগুলো আস্তে আস্তে তার মনের সকল অভিমানকে তাড়িয়ে দিতে চাইছে। তারাও রাফানের কথায় সাড়া দিয়ে তাকে আপন করে নিতে চাইছে, কিন্তু তার বোধশক্তি অন্য কথা বলতে চাইছে। সে এত সহজে এতগুলো দিনের কষ্টগুলো ভুলে যেতে পারছে না। এই ৬ বছর তারাকে কতখানি লড়াই করে বাঁচতে হয়েছে সেটা একমাত্র সেই জানে। তার নিজের ভেতরে যে কত কিছুর পরিবর্তন আনতে হয়েছে সেটা সে নিজেই জানে। হাসি খুশি নরম দয়ালু প্রাণবন্ত একটা মেয়ে যে কতটা পরিবর্তন হয়েছে সেটা রাফান হয়তো কল্পনাও করতে পারবে না। তার নিজে তার হাতে রাফানের হাত থেকে সরিয়ে নিয়ে জায়নামাজ উঠিয়ে সরে যায়। রাফানো আর কথা বলে না, সেও জায়নামাজ উঠিয়ে আবারও ফর্মাল পোশাকে রেডি হয়ে বের হবার জন্য। ব্ল্যাক শার্ট আর সাথে ওয়াইন রঙের কোটে তার সুদর্শন বডির সাথে লেগে আছে। পুরুষালী লম্বা শরীর আর ফর্সা গায়ের রঙের জন্য ওই ওয়াইন রং অসাধারণ লাগছে। তার উপরে জড়িয়ে আছে একই রঙের কোট। কোটের একপাশে বুকের কাছে হীরের ব্রোচ উজ্জ্বল হয়ে তাকে আরও আভিজাত্য মুচড়িয়ে ধরেছে মনে হচ্ছে। ড্রেসিং রুম থেকে বের হয়ে রাফান লক্ষ্য করে তারা রুমের ভেতরে নেই। সে কোথায় জানা চলে গিয়েছে। রাফান কিঞ্চিত ভ্রু কুচকে বিরক্তি ফেলা পায়ে ঘর থেকে বের হয়ে লিভিং রুমে আসে। ফ্লাওয়ার ফ্লাওয়ার বলে চেঁচাতে থাকে, কিন্তু তখন রত্না রান্নাঘর থেকে ছুটে এসে বলে গেছে, স্যার ম্যাডাম তো এইমাত্রই বাহিরে গেছে গা। রাগে রাফানের চোখ থেকে অগ্নিশিখা বের হচ্ছে, লাল বর্ণ ধারণ করেছে তার চোখ। রাগে ভারী ভারী পা ফেলে বের হয়ে যেতে যেতে বিড়বিড় করে বলে, এই অসভ্য আর অবাধ্য মহিলা আমাকে একটা রাতটা একটা দিনও শান্তিতে থাকতে দিল না। বারবার বলেছিলাম গেলে ভালো হবে না। সে আমাকে চ্যালেঞ্জ করেই বসলো, তাই তো এবার রাফান ইব্রাহিমও দেখাবে সে কি করতে পারে। রাফান ডাক দেখিয়ে গ্যারেজে চলে যায়। বিশাল একটা গ্যারেজ, প্রায় ৫ বিঘা জায়গা নিয়ে শুধু একটা গ্যারেজ। সেখানে বিশ্বের নামি দামি গাড়ি সুসজ্জিত আছে। কম হলেও বেশি রকমের নামি দামি ব্র্যান্ডের গাড়ি হবে, সংখ্যায় ৪০০ কম হবে না। রাফান গ্যারেজে ঢুকে চারিপাশে তাকিয়ে সোজা চলে যায় C6Z06 গাড়িগুলোর দিকে। সেখান থেকে নিজের পোশাকের সাথে মিলিয়ে একটা গাড়ি নিয়ে বের হয়ে গেল। কিছুক্ষণ পর গাড়ি গিয়ে থামলো ARM কোম্পানির সামনে। আজ আর মাস্ক চশমা কিছুই নেই রাফানের মুখে। গাড়ি থেকে নামতেই রাফানের অফিসের গেটের দিকে ঢুকতে গেলে দারোয়ান হাত দিয়ে আটকালো। দারোয়ানটা নতুন এসেছে কয়েক মাস আগে, তাই রাফানের সম্পর্কে তার কোনো ধারণা নেই। আগে দারোয়ান হলে ঠিকই চিনে ফেলতো। দারোয়ান রাফানের পথ আটকে জিজ্ঞেস করে, কি আপনি? আগে তো দেখিনি আপনাকে। রাফান এমনিতেই রেখেছিল, আর এখন এই দারোয়ানকেও কৈফিয়ত দিতে হবে তাকে, তাও নিজের অফিসে প্রবেশের জন্য। রাফান ডেকে বোম হয়ে উত্তর দিল, তোর বাপ। কথাটা বলেই রাফান দারোয়ানের হাতে হালকা ধাক্কা মেরে সরিয়ে ভেতরে প্রবেশ করে। অফিসের প্রত্যেকে রাফানের সুদর্শন চেহারাটিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওয়াইন রঙের পোশাক আর চোখে মুখে দাগ মেশানো চেহারা দেখে তাকে কোনো অগ্নিরাজ্যের রাজকুমার মনে হচ্ছে। শুধু মেয়েরাই নয়, ছেলে স্টাফ থেকে শুরু করে সকলেই তার দিকে তাকিয়ে আছে। এত পারফেক্ট বুঝি হওয়া যায়? রাফান কারো দৃষ্টিতে লক্ষ্য করল না, বরং সবার তাকানোর অপেক্ষা করেই লিফটে করে চলে গেল তারার অফিস রুমের দিকে। সেখানে গিয়ে সোজা ঢুকে পড়ল তারার অফিস কক্ষে। ওই তালায় উপস্থিত সকল কর্মীরাই রাফানের দিকে আশ্চর্য চোখে তাকিয়েছিল। রাফান অফিস কক্ষে ঢুকে দেখল সেখানে তারা নেই, কিন্তু এতে সে অবাক যে হয়েছে তেমনটাও না, বরং সে স্বাভাবিক ভঙ্গিতেই সিওর চেয়ারে বসলো। এই চেয়ারটায় একসময় সে বসত, যদিও খুব কম সময়ই পেয়েছিল এই চেয়ারটাতে। সেই দিক থেকে এই চেয়ারে রাফানের থেকে তারারই অধিকার বেশি। রাফান কিছু একটা চিন্তা করে নিখিলের নাম্বারে কল দিল। নিখিল আর জেনিফা তখন একসাথে বসে একটা ক্যাফেতে কফি খাচ্ছিল। নিখিলের ফোনে রাফানের কল দেখে নিখিল ভুমড়ি খেয়েও গেল। জেনিফার সাথে থাকতে থাকতে সে রাফানের কথা ভুলে গিয়েছিল। এবার আর তার নিস্তার নেই। ভয়ে ভয়ে বিসমিল্লা পরে রাফানের কল রিসিভ করলো। হ্যালো বলার আগে রাফান দাঁত চিবিয়ে ধমকে সুরে বলল, এই কথা, তোকে কি আমি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে মাসে মাসে মাইনে দেই? কোথায় তুই? ৫ মিনিটের মধ্যে ফিরে আয়, নয়তো 5 মাসের বেতন আমি কেটে রাখিয়ে দেব। নিখিল দাঁত দিয়ে জিভ কেটে মনে মনে ভাবছে, এই গেল রে। কিন্তু মুখে বলে ওঠে, বস 5 মিনিট হবে না প্লিজ, 10 মিনিট করে দিন, তাহলে 10 মাসের টাকা বেঁচে যাবে আমার। ঠিক আছে, আয় 10 মিনিট পর। নিখিল উত্তেজিত হয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আচ্ছা আচ্ছা বস, 5 মিনিটে আসছি। রাফান কল কেটে দেয়। চোখে মুখে স্পষ্ট বিরক্তি আর রাগ। ইচ্ছে করছে সব ভেঙে ফেলতে, আর বিড়বিড় করে বলেছে, সব অসভ্য, সব অবাধ্য। সবাই কি ভাবছে আমার মাথায় উঠে নাচবে? সব কয়টাকে মজা দেখাবো। ঠিক 5 মিনিটের মধ্যেই নিখিল ফিরে আসে, দৌড়ে অফিস রুমের সামনে চলে যায়, আর দুবার টোকা দিয়ে ভেতরে প্রবেশের জন্য অনুমতি চায়। রাফানের অনুমতি পেলে তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করে কাঁপতে কাঁপতে রাফানের সামনে গিয়ে দাঁড়ায়। দেখে রাফান অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে।
না জানি মনে মনে কত অশ্রাব্য গালি দিচ্ছে তাকে। নিখিল রাফানের কাছে সাফাই গাইতে যাবে, ঠিক সেই সময়ই রাফানের সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট কবির দরজায় নক করে। রাফান এসে বললে সাথে সাথে রুমে প্রবেশ করে, তার চেহারায় স্পষ্ট চিন্তার ছাপ। রাফান কবিরকে গম্ভীর গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে কবির? কবির আর দেরি না করে বলে, স্যার প্রেস মিডিয়া থেকে লোক এসেছে, বাইরে কোলাহল করছে, সবাই আপনার সাথে কথা বলতে চাই। রাফানের গম্ভীর চেহারা আরও গম্ভীর হলো। রাকি আর বিরক্তি স্বরে বলল, শালার শান্তি দিল না কেউ। রাফান জানে এত বছর পর সে এসেছে, এইসব টুকটাক ঝামেলা সাধারণ ব্যাপার, কিন্তু তারপরেও তার বিরক্ত লাগছে। এসব প্রেস মিডিয়া অসহ্য লাগে তার কাছে। রাফান রাগী গম্ভীর মুখে নিখিল আর কবিরকে বলে, আমি এসব কোনো ফালতু ইন্টারভিউ দিতে পারবো না, তোরা কোনোভাবে ম্যানেজ কর ওদের, ওদের কোনোভাবে এখান থেকে তাড়িয়ে দে, এসব ফালতু পাড়া নিতে পারবো না আমি। কেন ভয় পাচ্ছেন নাকি মিস্টার ক্রিমিনাল? সবার সামনে সবার মুখে সবার প্রশ্নের মুখোমুখি হবেন বলে ভয় পাচ্ছেন? মেইলি আওয়াজে সবাই পেছনে তাকায়, দেখে সম্পূর্ণ সাদা ফর্মাল পোশাকে তারা দাঁড়িয়ে আছে। হাঁটু সমান কোট, ফর্মাল প্যান্ট, সাদা শার্ট আর হালকা মেকআপের সাথে তাকে অনেক আত্মবিশ্বাসী আর স্নিগ্ধ লাগছে। নয়নতারার কথা শুনে রাফান হালকা বিদ্রুপের হাসি আসলো। ঠোঁটের কোণে হাসি নিয়েই তারাকে বলল, ভয়? তোমার মনে হয় রাফান ইব্রাহিম মৃধা এই সামান্য প্রেস মিডিয়াকে ভয় পাবে? ফ্যান্টাস্টিক। নিজের স্বামীর সম্বন্ধে তাহলে তোমার কোনো ধারণাই নেই। তারারও বিরক্তি ঈশ্বরে রাফানকে বলে, এসব ফালতু কথা এখন না বলে ভাবুন কি করবেন। আমার মনে হয় নিজেকে আমাদের একসাথে প্রেসের সঙ্গে কথা বলা উচিত, না হলে কোম্পানির উপরে এর বাজে প্রভাব পড়বে। রাফান বুঝতে পারে যে এখন নয়নতারা প্রেস আসার খবর পেয়েই বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, কিন্তু তাকে না বলে আসার মানে কি? রাফান কপাল কুচকে গম্ভীর মুখে নয়নতারাকে প্রশ্ন করে, বাড়ি থেকে আমাকে না বলে যে চলে আসলে কেন? মনে ভয় হচ্ছে না ভেবে যে আমি তোমার কি অবস্থা করব? সেটা পরেও ভাবতে পারবো, তার আগে চলুন, সবাই ওয়েট করছে। রাফান কোমর চেহারা নিয়ে চেয়ার থেকে ওঠে। জেনিফাও এর মধ্যে রুমে এসে উদ্বিগ্ন কণ্ঠে বলে, সবাই তাড়াতাড়ি আসুন, দেশের নানান জায়গা থেকে প্রেস আসতে শুরু করেছে, পুরো অফিসের সামনে সকলে জড়ো হয়ে আছে, এত বডিগার্ডরা মিলেও এখন আর আটকাতে পারছে না। জেনিফার কথায় সবাই একসাথে বের হয়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে। তারা আর রাফানের পাশাপাশি পদক্ষেপে যেন মাটি কাঁপিয়ে তুলছে। দুজনের মুখভঙ্গি এবং হাঁটার পথে মিশে আছে আত্মবিশ্বাস। দুজনে ধারালো চোখে যেন বহস করে দিতে সক্ষম যে কোনো শক্তিকে। পাওয়ার শব্দটা যে শুধু হাঁটার মাধ্যমে পদচিহ্ন ফেলেও তৈরি করা যায়, সেটাই মুহূর্তে তাদের দেখেই বোঝা যাচ্ছে। আর AIM কোম্পানির সামনে দেশের সব ছোট বড় মিডিয়া কোম্পানির লোক এসেছে। বডিগার্ডরা তাদের আটকাতে ব্যস্ত, সকল মিডিয়া একজন আরেকজনের ধাক্কাধাক্কি করে যাচ্ছে। রাফান ইব্রাহিম মৃধা কোথায়? উনি হঠাৎ এত বছর পর এখানে কেন বা ফিরে এলেন? কোথায় আছেন তিনি? ওনাকে আসতে বলুন। সকলের মুখে এক চিৎকার, রাফান ইব্রাহিম মৃধা কোথায়? কিছুক্ষণের মধ্যেই ঝড়ের মতো কিছু বডিগার্ড দুপাশে পাহারা দিতে দিতে সামনে আসে। তাদের মাঝখানে সামনে আছে দুজন নরনারী, তাদের তীক্ষ্ণ ধারালো চোখে দৃষ্টি, মুখে গাম্ভীর্য। রাফান তারার পেছনে রয়েছে নিখিল, কবির আর জেনিফা। তাদের ভিতরেও রয়েছে নিজেদের বসের প্রতি আত্মবিশ্বাস। কারো চেহারাতেই আর চিন্তা দেখা যাচ্ছে না। রাফান আর তারাকে বেরিয়ে আসতে দেখে মিডিয়ার লোকজন হোমে খেয়ে পড়েছে একজন আরেকজনের দিকে। সকলের উদ্দেশ্য একবার হলেও কথা বলা। সবাইকে এভাবে দেখে রাফানের খুব বিরক্ত লাগছে। তার বউ তাকে বাধ্য করেছে নিচে নামাতে, নয়তো সে এসব ফালতু প্যারা নিত না। কিন্তু এখানে এসে মিডিয়া এমন কোলাহল দেখে সে বিরক্ত হয়ে আবার ভেতরে চলে যায়। এমন হঠাৎ কাণ্ডে তারাও খানিকটা বিরক্তি হয়ে রাফানের পিছু পিছু গিয়ে বলে, কি হলো? এভাবে চলে আসার মানে কি? রাফান রাগার অতিরিক্ত বিরক্ত মিশ্রিত কণ্ঠে বলে, ফ্লাওয়ার, তুমি জানো না আমার এসব পছন্দ না। আমার অসহ্য লাগছে এসব। তুমি নিখিল আর কবিরকে বলো অফিসের ভেতরে সকলের বসার ব্যবস্থা করতে। আমি যা বলো শান্তভাবে বলবো। এরকমভাবে রাস্তায় দাঁড়িয়ে রাফান ইব্রাহিম কারো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়। আমি যা বলার কনফারেন্স রুমেই বলবো। এখন চলো, আমার সাথে তোমার কথা আছে। রাফান তারার হাত ধরে টেনে নিয়ে গেল অফিস রুমের দিকে, আর নিখিলকে মেসেজ দিয়ে বলে দিল সব কিছু রেডি করতে। প্রায় দুপুর 3টের দিকে RIM কোম্পানিতে টানটান উত্তেজনা বিরাজ করেছে। বড় কনফারেন্স রুমে সকলে ক্যামেরা খাতা কলম নিয়ে বসেছে রাফান আর তারার ইন্টারভিউতে। সকলে চোখের সামনে বড় লম্বা চেয়ারে বসে থাকা রাফান আর তারার দিকে। তাদের দুজনের সামনে টেবিলে ছোট ছোট দুটো মাইক লাগানো। সবাই অপেক্ষায় আছে প্রশ্নের ঝড় তুয়েতে। কখন শুরু হবে সেই প্রশ্নের উত্তর পর্ব? ঠিক 3টা বাজার সাথে সাথে ছোট্ট করে একটা অ্যালার্মিং রিং হলো। তার সাথে সবাই যার যার মতো প্রস্তুতি নিচ্ছিল। রাফান আর তারার মুখের গাম্ভীর্য ভাব বজায় রয়েছে। কেউ কারোর সাথে কথা বলছে না। দুজনের মতো বসেছিল সময়ের অপেক্ষায়। রিং হওয়ার সাথে সাথে সিরিয়ালি
প্রশ্ন উত্তর করা হলো। একজন পুরুষ সাংবাদিক জোরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, এখানে সবাই জানে যে আপনি 6 বছর ধরে নিখোঁজ। এমনকি আপনার পরিবার যেভাবে 6 বছর আগে আপনাকে নিখোঁজ করেছিল সেটাও সবার জানা। তাহলে হঠাৎ কোথা থেকে ফিরে এলেন আপনি? রাফান কাটকাট গলায় স্থির চেহারায় উত্তর দিল, ফরেনই ছিলাম, নিজের ব্যবসা করে তুলেছিলাম। একজন সাংবাদিক একটা প্রশ্ন করতে পারবে, এর বেশি পারবে না। তাই সে বসে পড়ল, আর সাথে সাথে আরেকজন মহিলা সাংবাদিক দাঁড়িয়ে বলল, নিজের ব্যবসায় যেহেতু করেছিলেন, কিন্তু এটাতে নিজের পরিবারকে না জানিয়ে চলে যাওয়ার মানে কি ছিল? রাফান এবারও একই ভঙ্গিতে উত্তর দিল, আপনাকে কে বলল আমি আমার পরিবারকে জানাইনি? হ্যাঁ, প্রথমে জানাইনি, কিন্তু পরে জানিয়েছি। রাফানের কথা শুনে তারা রাফানের দিকে কপাল কুঁচকে তাকায়, কিন্তু ইন্টারভিউতে আছে বলে কিছু বলে না। ওই সাংবাদিক গিয়ে বসে আরেকজন উঠে বলল, আপনি এতদিন এখানে ছিলেন না, এই কোম্পানির সিও হিসেবে নয়নতারা শেখ দায়িত্ব পালন করেছিল। এখন কি আপনার জায়গায় সিও হবে, নাকি নয়নতারা শেখই সেই দায়িত্ব পালন করবে? রাফান পূর্বের মতো বলে, আমি ফিরে এসেছি, তবে আমি এই কোম্পানির আর সিও পদে থাকবো না। আমি এখানকার চেয়ারম্যান হিসেবে জয়েন করব, আর এই কোম্পানির সিও আমার ওয়াইফই থাকবে। ওয়াইফ শব্দটা চারিপাশে ধুম লেগে দিল। শুধুমাত্র অফিসের পুরনো এমপ্লয়ি আর জেনিফা ছাড়া এই কথা আর কেউ জানে না। সবাই জানে তারা এখানে চাকরি করছে, কিন্তু এটা যে তার শ্বশুর বাড়ির বিজনেস, এটা শুনে সবাই নিজেদের মধ্যে ফিসফিস শুরু করলো। তখন আরেকজন সাংবাদিক উঠে প্রশ্ন করলো, নয়নতারা শেখ যে আপনার ওয়াইফ, এটা এতদিন গোপন ছিল কেন? আর কতদিন ধরে বা আপনাদের বিয়ে হয়েছে? এভাবে পার্সোনাল প্রশ্ন করায় রাফান এমনিতেই বিরক্ত হয়েছিল, এখন সে আরও বিরক্ত হয়ে গেল। তার পার্সোনাল লাইফ সে কাকে বলবে না বলবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তারাও মেজাজ খারাপ হচ্ছিল, কিন্তু সে রাফানকে রেগে যেতে দেখে নিজেকে শান্ত করে রাফানকেও হাতের ইশারায় শান্ত হতে বলে। এরপর এই প্রশ্নের উত্তরটা সে নিচে দেয়, এখানে গোপন করার মতো কোনো বিষয় নেই। আমাদের কাউকে জানানোর প্রয়োজন পড়েনি, তাই জানাইনি। আর আমাদের বিয়েটা নতুন নয়, 7 বছর হয়ে গিয়েছে আমাদের বিয়ের। তার উত্তর শুনে কনফারেন্স রুমে আবার গোছগোছ ফুসুর শুরু হয়। তখন একজন মহিলা সাংবাদিক উঠে দাঁড়ায়, তারপর একটু ব্যঙ্গ করে রাফানের উদ্দেশ্যে বলে, আমরা যতদূর জানি নয়নতারা শেখ একজন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন। তাহলে তার মতো একজন সামান্য মধ্যবিত্ত ঘরের নারীকে আপনার মতো একজন বিলিয়নিয়ারের বিয়ে করার কারণ জানতে পারি? রাফানের চোখ শক্ত হয়ে গেল, রাগে তার চোখে আস্তে আস্তে লাল হওয়া শুরু করলো। ঠিক এসব কারণেই রাফানের ইন্টারভিউ পছন্দ না, যত সব ফালতু রিপোর্টাররা আসে এখানে। তারপরেও রাফান নিজের মাথা ঠান্ডা করে মহিলার প্রশ্নের উত্তর দিল, কারণ এখানে তার স্ত্রীর সম্মানের প্রশ্ন আছে। সে চাইলেও এই প্রশ্ন উপেক্ষা করতে পারবে না। তাই রাফান গম্ভীর মুখে উত্তর দিল, অ্যাট ফার্স্ট আই ওয়ান্ট টু ক্লিয়ার দ্যাট আই এম নট আ বিলিয়নিয়ার। এসব 2 টাকার জিনিস আমি না। আমার যেই 2জন অ্যাসিস্ট্যান্ট আছে তারা হল মিলিয়নিয়ার। তাহলে ভাবুন আমার জায়গাটা কোথায়। কল্পনাও করতে পারবেন না এই 6 বছরে আমি ঘোড়ার ঘাস কাটি নিচে এখনও বিলিয়নিয়ার থাকবো, কারণ আমি জন্ম থেকেই বিলিয়নিয়ার। অ্যান্ড সেকেন্ডলি, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, আপনি আমার ওয়াইফের সম্পর্কে কোনো কথা বলার আগে নিজের দিকে তাকান। আপনি তার নখের যোগ্যও নন। আমি তাকে ভালোবেসেছি, বিয়ে করেছি, আর রাফান ইব্রাহিম সবসময় বেস্টটাই চুজ করে। রাফান কথাগুলো বলে তারার হাত ধরে উঠে দাঁড়ায়, তারপর টানতে টানতে তারাকে নিয়ে ওপরের দিকে যায়। আর সব বডিগার্ডসরা মিডিয়াদের আটকাতে থাকে। রাফানের 1 ঘন্টা ইন্টারভিউ দেওয়ার কথা ছিল, সেখানে সে 23 মিনিটের মাত্রাতেই বের হয়ে যায়। তারা রাফানের কথাগুলো শুনছিল, তারও রাগ হয়েছিল ওই প্রেসের ওপর। তাদের পেছন পেছন নিখিল, কবির আর জেনিফা যেতে চাইলে রাফান হাতের ইশারায় তাদের থামিয়ে দিয়ে বলে সে বাড়ি ফিরবে। রাফান তাদের হাত ধরে লিফটে উঠে একেবারে ছাদে চলে যায়। ছাদে একসাথে অনেকগুলো হেলিকপ্টার রয়েছে। রাফান বড় একটা হেলিকপ্টার তারা হাত ধরে টেনে বসালো। রাফান নিজেও হেলিকপ্টারের পাইলটের সিটে বসতে গেলে তারা চোখ বড় বড় করে চেঁচিয়ে বলে, এই কী করছেন আপনি? আপনি হেলিকপ্টার চালাবেন নাকি? রাফান তারার দিকে না তাকিয়ে বলে, হ্যাঁ, তোমার কোনো সমস্যা? তারা আরও উত্তেজিত হয়ে গেল, এই লোকে বলে কি হেলিকপ্টার চালাবে? তারা উত্তেজিত রাগী গলায় বলে, এই আপনি আপনি কি পাগল হয়েছেন? হেলিকপ্টার করে মরতে চাই না আমি। আমার জীবন এখনও অনেকখানি বাকি আছে। তারা রাফান কপাল কুঁচকে তারার দিকে তাকিয়ে বলল, ফ্লাওয়ার, ডোন্ট জাজ ইউর হাজব্যান্ড। আমি বিদেশে একজন আর্মি নেভির ট্রেনিংয়ে নিয়েছি, সাথে হেলিকপ্টার করে সব ধরনের গাড়ি চালানো শিখেছি। তারা বিদ্রুপের স্বরে বলে, আপনার মতো গুন্ডার আবার এসব ট্রেনিংও করেছে? রাফান রাগী স্বরে বলল, শুধু এসব ট্রেনিং না, তার বাপ করেছি। আমি রাফান ইব্রাহিম, নাম্বার 1 মাফিয়া। এমনি এমনি হয়ে যায়নি। লোকে আমাকে এমনি এমনি ভয় পায় না। আর তুমি যদি এখন একটা কথাও বলো, তাহলে তোমার অবস্থা আমি কি করব তখন বুঝবে। রাফানের থ্রেটে তারা না থেমে উল্টো আরও রেগে গিয়ে বলে, কি করবে তুমি? হ্যাঁ, কি করবে আমাকে? জানি তোমার কত ক্ষমতা, ওসবের বেল নেই আমার কাছে। তারার মুখে 6 বছর পর তুমি শুনে রাফানের রাখি চোখে মুহূর্তেই নরম হয়ে গায়।
কত বছর পর সে নিজের ফ্লাওয়ারের মুখে এই তুমি সম্বোধনটা শুনল। এই তারাকে আর কিছু বলল না, মুখে খানিকটা দুষ্ট হাসি নিয়ে মনে মনে বলল, আজ তুমি বলতে বেঁচে গেলে ফ্লাওয়ার, না হলে আজকে তোমার হার ছাড় ছিল না। তোমাকে না বলে, আমাকে না বলে চলে আসার শাস্তি দিতাম তোমাকে। রাফান আর কিছু না বলে হেলিকপ্টার স্টার্ট করলো। তারাও ভয়ে ভয়ে বিড়বিড় করতে পড়তে লাগলো, ইয়া নাপসি ইয়া নাপসি। রাফান খানিকটা কপাল কুচকে তারের দিকে তাকালো, মুখে একটু কষ্টের ছাপ দেখে দিল আর মনমরা হয়ে বলল, আজও বিশ্বাস করতে পারলে না আমায়, তাই না? আমার সাথে থেকেও ভয় পাচ্ছ যে আমি তোমাকে রক্ষা করতে পারবো না। রাফান দীর্ঘশ্বাস ফেলে হেলিকপ্টার নিয়ে কিছুক্ষণ পরে মৃধা ম্যানশনের সাথে ল্যান্ড করলো। রাফান তারার উপর অভিমান করেছে, এ এক অদৃশ্য অভিমান যেটার কারণ তারা কোনোদিন বুঝবে না। রাফান তারাকে হেলিকপ্টারে রেখে হনহন করে নেমে বাড়ির ভিতরে চলে গেল। রাত তখন 10:21। রাফান বাড়িতে ঢুকে সেই যে নিজের রুমে দরজা লাগিয়েছিল আর বের হয়নি। তারা অন্য একটি রুমে ঢুকে বিশ্রাম নিচ্ছিল আর মনে মনে ভাবছিল, এই লোকের আবার কি হলো, রাগ করলো নাকি? কিন্তু তারা তো তেমন কিছুই করেনি। আজ রাতে রাফান আর নয়নতারা দুজনে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। কেউ কাউকে ডাকতেও আসেনি আর কেউ খেতেও যায়নি। হঠাৎ গভীর রাতে রাফানের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে বিছানায় কিছুক্ষণ এপাশ ওপাশ করছে। তার ফ্লাওয়ার তাকে বিশ্বাস করে না, এটা তার হজম হচ্ছে না। অনেক দেখতে ইচ্ছে করছে তাকে, কিন্তু অভিমানে আর যেতেও পারছে না। কেন যাবে ওই নারীর কাছে যে তাকে বিন্দুমাত্র বিশ্বাস করে না, যার জন্য সে এত কিছু করে বেড়ায়? সেই তাকে বারবার ভুল বুঝে অবিশ্বাসের চোখে দেখে, আবার নিজের নিজের মনে মনে আওড়ায়, রাগ করে বা কী লাভ? আমি তো তাকে কোনোদিন অন্য কারো হতে দেব না, নেভার। আমার কাছেই ওকে থাকতে হবে, দরকার পড়লে অবিশ্বাস নিয়েই থাকতে হবে ওকে। করুক আমাকে অবিশ্বাস, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। রাত 3টা ছুঁই। তারা একটা বড় রুমে বিছানায় ঘুমোচ্ছে, ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে। তার ভারী নিঃশ্বাস ছড়িয়ে পড়েছে পুরো ঘরে। দরজা খুলে দুটো পা ক্রমশ তার দিকে এগিয়ে আসছে, দুটো চোখ গভীর দৃষ্টি নিপাত করেছে। এই চোখ দুটোর গভীরতা অনেক, তাতে মিষ্টিত রয়েছে হাজার হাজার সমুদ্র পরিমাণ ভালোবাসা, যা লবণাক্ত নয় বরং অত্যন্ত সুমিষ্টি। রাফান তারার মাথার কাছে গিয়ে হাঁটু করে বসে পড়ল ফ্লোরের ওপর। এক হাতে দিয়ে তারার মাথায় হাত বুলিয়ে দিল, তার প্রেয়সীর কপালে আলতো চুমু খেলো। তার দিকে দৃষ্টি আটকে আছে এই মায়াবী নারীর ওপর। তারার চেহারায় এক অদ্ভুত টান আছে, যা অদ্ভুত মায়া আছে, যে কেউ এই চেহারায় মত্ত হতে পারে। আর কে নাই বা কেন? যেখানে রাফান ইব্রাহিমের মতো একজন একাকিত্বের সম্রাট এক দেখাতেই তার প্রেমে পাগল হয়ে গিয়েছে, সেখানে অন্য কারো তো ভালো লাগবেই। তারার মাথায় হাত বোলাতে বোলাতে রাফানের পুরনো দিনের কথা মনে পড়ে গেল। কত রাত না দেখে থাকতে হয়েছিল তাকে, কত রাত এভাবে চুপে চুপে অ্যাপার্টমেন্টে ঢুকে রাতের আধারে দেখতে হয়েছিল, কত রাত নির্ঘুম কাটিয়েছিল তারাকে দেখতে দেখতে, বোর হতে আবার ছুটে পালিয়েছিল। সেসব দিনের হিসাব নেই, কিন্তু তার ফ্লাওয়ার নিরাপদে রাখতে হলে, তার নিজেকে কন্ট্রোল করতে হলে রাফানের জরুরি ছিল তারা থেকে নিজেকে দূরে রাখা। কারণ তারা যদি তাকে আঁকড়ে ধরতো, তখন কি আর রাফানের সাধ্য ছিল নাকি চলে যাওয়ার? তাই নীরবে সয়ে গিয়েছে, নীরবে এসে দেখে গিয়েছে, হাজারো চুমুকে দিয়েছে সে অনেক রাতে। সারা রাত শুধু দেখেছে। কখনো কখনো তারা গভীর ঘুমে থাকলে আস্তে করে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে শুয়ে থেকেছে কিছুক্ষণ। কত না ভালোবেসেছে সে এই নারীকে, কিন্তু এই নারী কি তা বোঝে না? না বোঝে না, শুধু ভুল বুঝে যায়। সাই সাই করে পাহাড়ি রাস্তার ওপর দিয়ে যাচ্ছে একটা বাইক। অসম্ভব সুন্দর নীল আকাশ, সূর্যের আলো যেন আজ মন ভরে কিরণ ছড়াচ্ছে। সৃষ্টিকর্তার এই অবাক সুন্দর সৃষ্টির প্রেমে যে কেউ পড়তে বাধ্য। আকাশে তুলোর মতো মেঘের টুকরোগুলো ভেসে বেড়াচ্ছে, এক একটা টুকরো এক একটা প্রতিচ্ছবি তৈরি করেছে। কোনোটা দেখে মনে হচ্ছে একটা সাদা টুপি, কোনোটা দেখে মনে হচ্ছে আকাশে শিউলি ফুল ভাসছে। একটি অদ্ভুত সুন্দর ঘ্রাণ ছড়িয়ে পড়েছে প্রকৃতিতে। পাহাড়ের বুকে বাইকে করে এগিয়ে যাচ্ছে দুটো সত্তা। একজন নারী তার কোমল হাত দিয়ে জড়িয়ে রেখেছে তার ব্যক্তিগত পুরুষের বুকে, সম্পূর্ণ সাদা লেবাসে, সাদা বাইকে। তখন তাদের দেখে মনে হচ্ছে যেন এমনি দূর থেকে দিগন্তে গিয়ে মেশাবে আকাশের মেঘদের সঙ্গে। রাফান আর তারার এই হৃদস্পর্শী মুহূর্তে দুজনে যেন হারিয়ে যেতে চাইছে সারা জীবনের জন্য। দুজনেই বাইকের সাদা রঙের সাথে মিলিয়ে সাদা জ্যাকেট, সাদা প্যান্ট, সাদা হেলমেট পরে বের হয়েছে। এই সাদার মাঝে কোথাও যেন হারিয়ে গিয়েছে তাদের মন দুটো। ছাড়তে চাইছে না কেউ কাউকে, থামাতে চাইছে না কেউ কাউকে, এমনকি থামতেও চাইছে না দুজন। তাদের যাওয়ার এই অজানা পথ ধরে যেন হারিয়ে যেতে চায় কোনো দূর দেশে, যেখানে থাকবে না সেখানে ঝঞ্ঝাট, থাকবে না কোনো মারামারি, শুধু থাকবে দুজন ভালোবাসার মানুষ, যাদের দেহে আলাদা একটি সত্তা। যাত্রাগতি ভেদ করে বাইকটি পাহাড়ের চূড়ায় থামল। 60 ফুট উচ্চতায় ছোট্ট পাহাড়ের চূড়া থেকেও প্রকৃতি দিচ্ছে এক অদ্ভুত শান্তি। নয়নতারা বাইক থেকে নামতে যাবে, অমনি রাফান একটা হ্যাচকা টানে তাকে পেছন থেকে সামনে এনে বসিয়ে দেয়, ঠিক তার মুখোমুখি।
এমনভাবে এনে ফেলে যেন মনে হলো তারা কোনো ওজনহীন পুতুল। হাঁচকা টানে তারার মন দুলে ওঠে, শরীর এক অজানা অনুভূতি বিরাজ করে, মনে মনে অসংখ্য প্রজাপতির টানা মেলে তাই। চোখের কোনো একটু লজ্জা, একটু ভয়, ঠোঁটে করে মিশ্রিত এক মায়াময়ী হাসি। না, সে এখনকার নয়নতারা নয়, তার চোখ মুখে মেলে দিচ্ছে সেই 6 বছর আগেকার মায়াবী অর্ধাঙ্গিনী বসে আছে রাফানের সামনে। রাফান এক মুহূর্ত কিছু তোয়াক্কা না করেই তারার কোমর ধরে নিজের কাছে টেনে নিল, একেবারে কাছে। চোখে এক ধরনের ঘোর যা বলে দিচ্ছে রাফানের বহু বছরের প্রতীক্ষার প্রহর কতটা নিষ্ঠুর ছিল, কতদিন অপেক্ষা করতে হয়েছে তাকে। তারা কোমর ধরে টেনে নিজের কাছে এনে তারার অনুভূতি বুঝতে চাইছে। রাফান তার নিজের 2 আঙ্গুল দিয়ে তারার মুখ উঁচু করে ধরে। দুজনের দৃষ্টি মিলিত হয়, দুজনেই খেয়ে হারানো চোখে দেখতে করে থাকে তাদের দিকে। হারিয়ে যেতে চায় একজন আরেকজনের গভীরে। তারার দিকে গভীর দৃষ্টিপাত করে রাফান আস্তে আস্তে তারার কানের কাছে মুখ নিয়ে বলে, হালকা হাসকি স্বরে ফিসফিস করে, বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায় ফ্লাওয়ার, পুরো চুরমার হয়ে গেছি, ডুবে থাকতে চাই আমি তোর মাঝে, বরবাদ হয়েছি, হারিয়ে যেতে চাই। রাফানের প্রতিটি কথায় তারার সারা শরীরে শিহরণ জাগে। তারা নিজেরও ইচ্ছা করেছে হারিয়ে যেতে। সে নিজেও ডুবে আছে এই পুরুষের মায়ায়, আটকে আছে তার ভালোবাসায়। আর কিছু বলার অপেক্ষা রাখে না দুজন। রাফান তারার কোমর জড়িয়ে গভীর চুম্বনে ভেসে যায়, অত্যন্ত গভীর। আকাশের উড়ন্ত পাখিরা সাক্ষী হয়ে থাকে যায় তারার ভালোবাসার। দুটো আত্মা মিলে একাকার হয়ে যায় এই প্রকৃতির মাঝে। সকাল প্রায় 8টা। তারা সকলের স্নিগ্ধ আলোয় ধীরে ধীরে চোখ খুলে আশেপাশে তাকায়। বেডশিটের ভেতরে কুকড়ে শুয়েছিল এতক্ষণ, কিসব স্বপ্ন দেখছে সে এতক্ষণ, সেটা ভাবতেই লজ্জায় লাল হয়ে যায় তার মুখ। হাত চলে যায় ঠোঁটে, লজ্জায় মুখ ঢেকে ফেলে 2 হাত দিয়ে। ইস, কি স্বপ্ন! সে বুঝতে পারে যে শুধু তার মন নয়, তার দেহ ভয়ঙ্করভাবে রাফানকে নিজের কাছে চাইছে, এক হতে চাইছে। আবার বুকের ভেতরে বাঁধ ভাঙা অভিমান বাধা দিতে চাচ্ছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জিমে চলে যায়। মৃদা ম্যানশনের একটা বড় হলরুম জুড়ে গড়া হয়েছে সেই জিম। সব ধরনের আধুনিক যন্ত্র রয়েছে সেখানে। তারা সেখানে গিয়ে প্রথমে ইয়োগা করা শুরু করলো। এদিকে রাফান মাত্র ঘুম ভাঙল। সেই রাতে তারা ঘর থেকে বের হয়েছে তাহাজ্জুদের নামাজ পড়ে একসাথে ফজরে পড়ার পর ঘুমিয়েছিল, তাই একটু দেরিতেই ঘুম ভাঙে। সেও নিজের অভ্যাসের মতো ফ্রেশ হয়ে জিমে চলে যায়। জিমের দরজার সামনে গিয়ে রাফান এক মুহূর্তের জন্য থেমে যায়। চারিপাশে গ্লাসের দেওয়ালে আলো ভেদ করে জিমে আলো ছড়াছড়ি। সেখানে একজন সুন্দরী মহিলা, পরনে তার ঢিলে ঢোলা একটা পিট রঙের শর্ট টি শার্ট হওয়ায় তারার মেধহীন কোমর দেখা যাচ্ছে। শরীরের প্রতিটি পাকে যেন নিখুঁত, পায়ের টাকনো পর্যন্ত কালো স্কিন টাইলস পড়েছিল। রাফান জানে যে তারা ঘরের ভিতরে সাধারণত একা থাকার সময় কমফোর্ট জোনকেই বেশি প্রাধান্য দেয়। রাফানের এতে কোনোদিন আপত্তি ছিল না, কারণ তারা অন্য কোনো পুরুষের সামনে খোলামেলা চলাচল করে না, সবসময় নিজের ব্যক্তিত্বটাকে ধরে রাখে। কিন্তু আজ যেন তার পোশাকে আধুনিকতার ছোঁয়া। রাফান ঢোকার আগেই হুমড়ি খেয়ে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায়, যেন হেলান না দিলে এখনই পড়ে যাবে আর ব্যাঘাত ঘটবে তারাকে দেখায়। কিছুক্ষণ পরে তারার চোখে মুখে একটা দুষ্ট সবল হাসির আভাস পাওয়া যায়, চোখে গভীরতা আর ঠোঁটের কোণে দুষ্টু হাসি। কোনো টু শব্দ না করেই সে নিজের পরনের হালকা টি শার্ট আস্তে করে খুলে দরজার পাশে ফেলে দিল। উন্মুক্ত হয়ে গেল তার সুদর্শন চেহারা। হঠাৎ করে সোজা হয়ে দাঁড়িয়ে ভেতরে ঢুকে গেল, আর এমন ভাব করলো যেন এখানে সে ছাড়া আর কেউ নেই। তখনই তারার চোখে পড়ল রাফানের উন্মুক্ত পিঠ, উন্মুক্ত বুকে ঘাড় গলা সব। এক মুহূর্তের জন্য দম আটকে যায় তারার। সকালের স্বপ্নের কথা মনে পড়ে যায় আর দ্রুত চোখ সরিয়ে নেয়। খানিকটা লজ্জা আর রাগের মিশ্রণে করে বলে, জামা কাপড়ের অভাব পড়েছে নাকি? দ্য গ্রেট রাফান ইব্রাহিম মৃধার। যদি কম পড়ে যায় তাহলে কুদ্দুস চাচাকে বলি আপনাকে তার একটা ফতুয়া দিতে। রাফান যেন তারার কথা শোনেনি, এমন ভাব করে সে সোজা ট্রেডমিলে এক্সারসাইজ করতে শুরু করলো। তারাও নিজের ইয়োগা শেষ করে আরেকটা ট্রেডমিলে চড়লো। দুজন সমান তালে এক্সারসাইজ করতে থাকলো। মাঝে মাঝে আর চোখে একজন আরেকজনকে দেখলো। তারা খুব মনোযোগ দিয়ে এক্সারসাইজ শুরু করলো। এই 6 বছরে এক্সারসাইজ হয়ে উঠেছিল তার নিয়মিত রুটিনের অংশ। ধীরে ধীরে এক্সারসাইজ শুরু করেছিল কানে হেডফোন লাগিয়ে, যেন রাফানের দিকে মনোযোগ না চায়। কিন্তু হঠাৎ করে মনে হলো কোমরে শক্ত কি যেন পেঁচিয়ে ধরলো তাকে। বিদ্যুতের শক খাওয়ার মতো কেউ কেঁপে উঠল তারার শরীর। কিন্তু বুঝে গেল এটা কার কাজ। নিজেকে সংবরণ করে কান থেকে হেডফোন নামিয়ে তারা স্বাভাবিকভাবে ট্রেডমিলে হাঁটছিল। রাফান তার হাতের পাঁচ আরও শক্ত করে ধরে তারার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, এত সেক্সি হতে কে বলেছিল তোমায়? এখন আমি নিজেকে সামলাবো কি করে? রাফানের হাসকে স্বরে বলাতে তার শরীর আবার কেঁপে উঠল। কিন্তু সে শতভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছিল নিজেকে নিয়ন্ত্রণ করাই।
যেন সে কোনোভাবে রাফানের সামনে দুর্বল না হয়ে পড়ে। এদিকে রাফান আবারও অসভ্যতামি শুরু করলো। নিজের আঙুল দিয়ে তারার পেটের ওপরে অবাধে সুড়ি দিচ্ছে, খুব হালকা করে। তারার শক্তি বেশ বাড়ালো। তারা চোখ বন্ধ হয়ে আসে, কিন্তু শরীরে অনবরত বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে বলে মনে হচ্ছে। তারা রাফানের হাতে ধাক্কা মেরে সরাতে চাইল, কিন্তু তার আগেই রাফান তার হাত থেকে আরও শক্ত করে জোরে জড়িয়ে ধরল। আর চোখ বন্ধ করে তারার ঘাড়ে মাথা গুজলো নিঃশব্দ কণ্ঠে বলল, তুমি জানো ফ্লাওয়ার, আমি সামনের চেয়ে বেশি পেছন থেকে তোমায় জড়িয়ে ধরতে পছন্দ করি। মাত লাগছে নিজেকে আজ ফ্লাওয়ার, কি দেখলে তুমি দেখালে। আমি পাগল হয়ে যাচ্ছি, এমনিতেই তো পাগল তোমার প্রেমে, সেই প্রথম দিন থেকে। আর আজ তোমায় এই উন্মুক্ত কোমর দেখে আমার ইচ্ছে করছে তোমায় পুরোপুরি উন্মুক্ত করে দেই, সাথে নিজেও হয়ে যাই। ভালো লাগছে না ফ্লাওয়ার, আমি বরবাদ হয়ে গেছি, তোমার নেশায় আমি মাতাল হয়ে গিয়েছি। রাফানের কথা শুনে তারা তার থেকে সরে যেতে চাইছে বারবার। ট্রেডমিল থেমে গিয়েছে, কিন্তু থামেনি রাফান, ক্রমশ আরও পাগল করে দিচ্ছে তারাকে। তারা খালি মুখ বুঝে কথাগুলো বলে নিজের ঠোঁট চুয়াতে শুরু করেছে। চলেছে তার অবাধ হাতের বিচরণ। হুট করে এক ঝটকায় তারাকে নিজের সামনে গড়িয়ে ফেলে। চোখে পড়ে তারার চোখ বন্ধ হয়ে যাওয়া পাপড়িগুলো পিটপিট করে চোখের পাপড়ি নড়েছে। রাফান ধীরে ধীরে তারার সামনে ঝুঁকে তার কানের কাছে আস্তে আস্তে বলে, জানো, তোমার এই বন্ধ নয়নো হঠাৎ করে আমায় পাগল করে দিয়েছে। কি আছে তোমার মধ্যে? এরপর নিচে দু হাতে তারা দুগাল রেখে কোমল কিন্তু দৃঢ়স্বরে বলেন, জানো ফ্লাওয়ার, আমি না মেয়েদের সহ্য করতে পারতাম না, যবে থেকে আমার মা আমাকে দূরে ঠেলে দিয়েছিল। আর ওই নানি আমার উপর অত্যাচার শুরু করেছিল, তখন থেকে মেয়েদের প্রতি আমার এক পাহাড় সম ঘৃণা জন্মায়। কিন্তু যেদিন তুমি সামনে এলে, এক মুহূর্তের জন্য ঘৃণা আমার মনে জায়গা করতে পারেনি, কোনো দিনও পারেনি। কেন বলো তো? আমার নিজের কাছেও এর উত্তর নেই, কিন্তু প্রথম দেখাতেই মনে হচ্ছিল যেন তোমায় ছাড়া আমার জীবনের কোনো মানে নেই। এই জীবন তখন অর্থহীন হয়ে পড়বে ফ্লাওয়ার। তুমি আমার সাথে আগের মতো আবার হয়ে যাও না। কষ্ট হচ্ছে আমার তোমার থেকে দূরে থাকতে, বিশ্বাস করো, আর কোনোদিন ছেড়ে যাব না তোমায়। রাফানের কণ্ঠে ছিল স্পষ্ট আকুতি, যেন শক্ত কোনো যোদ্ধা নিজের সবকিছু পায়ের কাছে নামিয়ে দুহাত তুলে নিজেকে পরাজিত বলে ঘোষণা করেছে, নিজেকে সঁপে দিচ্ছে নিজের ভালোবাসা মানুষের কাছে। তার হৃদয় নড়ে উঠল রাফানের কথায়। তার চোখেও লুকানো কষ্ট আর দ্বিধা কাজ করেছে। এই ইচ্ছে করেছে শক্ত করে জড়িয়ে ধরে বলতে, আমিও অপেক্ষা করেছি অনেক 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 দিন রাত, শুধু তোমায় দেখার জন্য ছটফট করেছি, সারা বাড়িতে একা কাটিয়েছি, তোমার কথায় সারাদিন ডুবে থেকেছি, কিন্তু তুমি আসোনি। আমারও বড্ড একা লাগছিল, অনেক অসহায় লাগছিল। কিন্তু সে পারল না এসব বলতে। তারার গলার মনে হচ্ছিল কিছু একটা দলা পাকিয়ে যাচ্ছে, তাকে এক মুহূর্তের জন্য বোবা করে দিচ্ছে এই অস্পষ্ট শক্তি। মনে ঝড় উঠেছে এক অজানা আশঙ্কার। হঠাৎ করে নিজের থেকে রাফানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রাফান প্রস্তুত ছিল না বলে সরে গেল পেছনের দিকে। তারা কোনো কথা না বলেই দৌড়ে কক্ষে চলে গেল। তবে রাফানের কক্ষে যায়নি, অন্য কক্ষে গিয়েছে। রাফানের রাগ হলো। সে বারবার তার স্ত্রীর কাছে, নিজের ভালোবাসার কাছে নিজের আত্মসম্মানকে পায়ে পিষে দিচ্ছে, ফিরে এসেছে। আর তারা এই বাধ্য মহিলা বারবার অবাধ্য হয়, আর রাফানের রাগের কারণ হয়। সে কি সুন্দর করে বোঝাচ্ছিল তাকে নরম সুরে, কিন্তু না, তার তো রাফানের গরম সুরই বেশি পছন্দ। তাহলে রাফানির বা দোষ কোথায়? সে তো অনেক ধৈর্য নিয়ে সুন্দরে প্রথমে গুছিয়ে করে সুন্দর করে নিজের অনুভূতিগুলো প্রকাশ করার চেষ্টা করে। হ্যাঁ, হয়তো অন্যদের মতো এত ভালো করে পারি না নিজের অনুভূতির কথা বলতে, কিন্তু চেষ্টা তো করে, তাই না? তার মতো মানুষ একটা মানুষের কাছে, এটা তো অনেক, তাই না? এইসব কথা ভাবতে ভাবতে রাফানের মাথায় আরও রাগ চেপে বসলো। রাগে চোখ লাল হয়ে হাত মুঠো হয়ে গেল। তারার উপর সব রাগ ঝরে পড়তে লাগলো আশেপাশে জিমের জিনিসগুলোর ওপরে। একে একটা সব তছনছ করে দিচ্ছিল রাফান। সব ভেঙে গুড়িয়ে দিল এক মুহূর্তের মধ্যে। যেখানে একটু আগে সব কিছু ছিল, রোমান্স হচ্ছিল, সেখানে এখন ধ্বংসযোগ্য মনে হলো। বাড়ির সব সার্ভেন্টরা ভয় পেয়ে গেল, কিন্তু কেউ কিছু বলার জন্য মুখ থেকে একটু শব্দটিও করতে পারল না। রাফানের এই ভাঙচুরের আওয়াজে তারা কান পর্যন্ত গেলেও সে চুপচাপ করে দরজা লাগিয়ে বসে রইল খাটের কোনায়। এক করে বসে পুপিয়ে পুপিয়ে কেঁদে উঠল। মনের মধ্যে ঝড় বইছে। একদিকে মেনে নেওয়ার ইচ্ছে, অন্যদিকে অভিমান, যা সহজে ভাঙার নয়। হঠাৎ করে তারের মাঝেও রাগ চলে এলো। তারারও ইচ্ছে করলো সব ভেঙে ফেলতে। নিজের উপরে রাগ হচ্ছিল তার। কেন পারছে না মেনে নিতে? কেন? রাগে তারা ওই ঘরে সব এলোমেলো করে ফেললো। সব ভেঙে একে চুরমার হয়ে গেল। সকাল 10টা, পুরো ম্যানশনে একটা অ্যালার্ম বেজে উঠল। ট্রিং আওয়াজের শব্দে কানে ভেসে এলো রাফানার তারার। এটা খাবার খেতে ডাকার অ্যালার্ম। 9:30 বাজার কথা ছিল, কিন্তু ঘরের অবস্থা খারাপ বোঝায় রত্না আধ ঘন্টা দেরি করে অ্যালার্ম বাজালো। যদি ওদের ইচ্ছা হয় খেতে আসবে, না হলে তো আর তার কিছু করার নেই। রাফান জিমরুম থেকে বেরিয়ে সোজা নিজে ঘরে চলে এসেছিল। তার ঘরেও সব কিছু উলটপালট হয়ে আছে। বালিশ বেডশিট কিছুই ঠিক নেই।
চোখে এখনো তারার জন্য ক্রোধ ভর্তি। চোয়াল শক্ত করে ইজি চেয়ারে হেলেন দিয়ে বসেছিল, এক হাতে মাথায় ঠেকিয়ে। খেতে চাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তাৎক্ষণিক মনে পড়ল যে তার গতকাল সন্ধ্যা থেকে কিছুই খায়নি। নিজের উপরে অনেক রাগ হলো রাফানের। নিজের শক্ত হাত দিয়ে নিজের গালে চড় বসালো দুটো। নিজের হাতের এই শক্ত থাপ্পড়ে রাফানের ডান গাল লাল হয়ে গেল। মনে মনে বলল, হাউ ইরেসপন্সিবল ইউ আর রাফান, হাউ ক্যান ইউ ডু দ্যাট? ইউর ফ্লাওয়ার ইজ হাংরি অ্যান্ড ইউ আর সিটিং হিয়ার অ্যান্ড বিং অ্যাংরি উইথ হার। দ্যাটস ওয়াই শি হেটস ইউ অ্যান্ড ইউ ডিজার্ভ ইট। নিজেকে নিজে এতগুলো করার কথা শুনিয়ে দিল সে, অথচ নিজের না খাওয়ার ব্যাপারটা তার কাছে কিছুই না, যেন তার মনেই নেই। ইজি চেয়ার থেকে ধপ করে উঠতেই ভারী ভারী পা ফেলে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গেল। লিভিং রুমে গিয়ে ডাইনিং টেবিল থেকে বেছে বেছে তার পছন্দের খাবারগুলো নিয়ে নিল। একটু বেশি করে দিল যেন দুজনেই খেতে পারে, কিন্তু চোখে রাগ, মুখে গম্ভীরতা এক অংশও কমেনি। তার নড়াচড়া প্রতিটি স্পর্শে মিষ্টিতে রয়েছে রাগ, কিন্তু সেটা তার উপরে নাকি তার নিচের উপরে সেটা বোঝা গেল না। তারা নিজের ঘরে হাঁটু ভেঙে তার নিচের মুখে গোছে খাটের কোনায় বসে পড়েছে। আবার তাকে দেখে কেউ বলবে না যে এই নারী এখন 25 বছরে পা রেখেছে। তাকে দেখে এখনও সেই আগের অষ্টাদশীর মতোই লাগে, বরং তার চেয়েও বেশি সুন্দর। এখনও গায়ে জিমের পোশাক জড়ানো, বড় বড় চুলগুলো বাঁধন ছাড়া হয়ে আছে তার আর ঘাড়ে পিঠে। কেউ ঢেউ খেলানো চুলগুলো রহস্যের প্রতীক হয়ে যাচ্ছে তার ব্যক্তিত্বের মতো। রাফান তারার রুমের সামনে এসে দরজায় কড়া নাড়া দিয়ে তার হাতের ফিঙ্গারে দরজা খুলে। রাফান যতই দূরে থাকুক 6 বছর, কিন্তু তারা প্রতিটি জিনিস তার হাতের মুঠোয়। শুধু এই ঘরে না, এই ম্যানশনে, তারা অ্যাপার্টমেন্টের সব জায়গায় রাফানের হাতের মুঠোয়। অথচ তারা এসব জানেই না। আসলেই কি জানে না, নাকি এই না জানার পেছনেও রয়েছে কিছু? রাফান ঘরে দরজা খুলেই থপ করে তারার বাহু ধরে খাটের কিনারায় নিয়ে আসে, একদম তার সামনে বসিয়ে দেয়, আর ধমকের সুরে চোখ গরম করে তার দিকে তাকিয়ে বলে, আমার কিছু কথা যদি এখন না শোনো, তাহলে আমি ধ্বংস করে দেবো সব কিছু। এই ম্যানশনের একটা কোনাও থাকবে না আশেপাশে। তার আর মুখে কোনো অনুভূতি নেই, সে স্তব্ধ হয়ে বসে আছে, চোখ দুটো নিথর, গালে চোখের পানি চোখ দুটো লাল। রাফানের গলায় রাগ, অথচ হাতে কোমলতা নিয়ে তারার গালের ভেজা অংশটুকু নিজ হাত দিয়ে মুছে দিল। আর কোনো কথা না বলেই প্লেটে খাবার মাখিয়ে তারার মুখের সামনে ভাতের নলা তুলে নিল। তারা নিঃশব্দে একবার রাফানের চেহারার দিকে তাকালো, আর কিছু বলল না। কাপা কাপা ঠোঁটে আহা করল। রাফান তারের মুখে ভাতে লোকমা দিলে তার ঠোঁটে একটা নিশ্চিন্তের হাসি ফুটে ওঠে, যদিও সেটা খুবই সামান্য। এরপর আরেক নলা নিজের মুখে দিল, অথচ আশেপাশের এলোমেলো পরিবেশটা যেন কিছুই না তাদের জন্য। পুরো প্লেটের খাবার শেষ করে সে হাত ধুয়ে প্লেট নিচে রেখে এসে আবার তার রুমে গেল। হাতে পানি নিয়ে এগিয়ে গেল তার দিকে, আলতো করে হাত দিয়ে তার মুখ মুছিয়ে দিয়ে পানিটা টেবিলের উপরে রেখে বলল, গুনে গুনে 10 মিনিট পর পানি খাবে, এর আগে খাবে না কিন্তু। খাবার খাওয়ার সাথে সাথে পানি খাওয়া অস্বাস্থ্যকর। একটু পর একটু দম নিয়ে থেমে আবারও গম্ভীর মুখে বলল, নিখিল, জেনিফাতের আসতে বলেছি আজ এখানে। আজকে আর অফিসে যাব না, তোমাকে যেতে হবে না। আর হ্যাঁ, বিজয় আর আলপনাকেও আসতে বলেছি। তারা নির্বিকার হয়ে চেয়ারে আছে রাফানের দিকে। কি আশ্চর্য এই পুরুষ! তারা যত দূরে ঠেলে দিক, এই পুরুষের কেয়ার কমে না। তারা অভিমান করে থাকলেও বারবার আশ্চর্য হয়ে যায় রাফানের উপরে। কি করে মানুষ পারে কাউকে এত ভালোবাসতে? যদিও তারা রাফানের ভালোবাসার ব্যাপারে যতটুকু জানতো, তা রাফানের ভালোবাসার এক ভাগও না। রাফানের কথাই হঠাৎই তার মাথায় এলো, বিজয় আর আলপনা তো 5 বছর আগে ব্রেকআপ করে ফেলেছিল। তাই সে নিশ্চিন্ত মুখে রাফানকে বলল, আলপনা আর বিজয় রাজি হলো আসতে। রাফান আস্তে করে হুম বলে ঘর থেকে বেরিয়ে গেল, আর কোনো কথা বলার প্রয়োজন মনে করল না। দুপুর 12টার একটু আগেই জেনিফার নিখিল পৌঁছিয়েছে মেধা মেনশনে। দুজন আলাদাই বের হয়েছিল, তবে রাস্তায় জেনিফার গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে দেখে নিখিল তাকে নিজের গাড়িতে উঠতে বলে। এর আগে নিখিল 2বার এসেছিল এই ম্যানশনে, একবার নাটকে চলে গিয়েছিল আর একবার এসেছিল রাফানের জিনিসপত্র সব গোছাতে। তারপর এই আজ এলো, আর জেনিফা কোনোদিন আসেনি এখানে, এই প্রথম আসা। ম্যানশনের মূল গেটের সামনে দাঁড়িয়ে জেনিফা হাঁ করে রয়েছে, পুরো প্রাসাদ মনে হচ্ছে দেখে। এত বড় বাড়ি, অথচ বাড়িতে সার্ভেন্ট আর 2-3জন মানুষ ছাড়া কেউ থাকে না। বেশিরভাগই সার্ভেন্ট আর বডিগার্ড। দুজন মিলে ম্যানশনের ভিতরে ঢুকে দেখে রাফান লিভিং রুমে বসে কফির কাপে চুমুক দিচ্ছে আর ল্যাপটপে কাজ করছে। পরনে হাফাতার কালোর ঢিলে ঢোলা টি শার্ট আর প্যান্ট। নিখিলদেরকে ঢুকতে দেখে রাফান হালকা একটু মাথা উঁচু করে গম্ভীর ভঙ্গিতে বলে, বস, এখানে তোর সাথে কথা আছে। আর জেনিফা, তুমি দোতলা যাও, গিয়ে তোমার ম্যামকে ডেকে নিয়ে এসো, 4 নাম্বার ঘরে আছে ও। নিখিল রাফানের কথা মতো গিয়ে বসে পড়ে নিচে ল্যাপটপ খুলে, কারণ রাফানাকে অফিসের কাজেই ডেকেছে। জেনিফা নতুন বাড়িতে এসে একটু ইতস্তত বোধ করে, কিন্তু উপরে যায় তারাকে ডাকতে।
ঘরে গিয়ে দেখে তারা নেই, হয়তো বারান্দায় আছে। জেনিফা ঘরের আশেপাশে তাকায়। জেনিফা আসার আগেই সার্ভেন্টদের বলে রাফান সব পরিষ্কার করে নিয়েছে। অনেক জিনিস ভাঙার পর সব সরিয়ে ফেলতে ঘরটা কেমন যেন ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে এখানে আগে অনেক জিনিসপত্র রাখা ছিল। জেনিফা ধীরে ধীরে বারান্দায় যায়। বিরাট বারান্দা, খোলা ও আর্টিফিশিয়াল ঘাস লাগানো, সোফার পাতা আছে বসার জন্য। জেনিফা দেখে তারা বারান্দায় কিনারে গ্রিলের উপরে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে আছে, যেন খুবই চিন্তার গভীর মগ্ন। তারা পরনে আকাশি রঙের চুড়িদার, গলায় বুকে আকাশি সাদা রঙের ফুলের ওড়না জড়ানো। খুবই স্নিগ্ধ লাগছে তাকে। মনে হচ্ছে এক টুকরো আকাশ নেমে এসেছে বারান্দায়। চুলগুলো বেনি করে সামনে বামে দিকে ফেলে রেখেছে। কপালে অগোছালো চুলগুলো বাতাসে দোলা খাচ্ছে। জেনিফা আস্তে আস্তে তার পাশে গিয়ে ধীরে কোমল স্বরে জিজ্ঞেস করে, ম্যাম, কিছু কি হয়েছে? তারা তার গম্ভীর ধ্যান ভাঙেন, হালকা নড়ে চড়ে দাঁড়ায়, কিন্তু তার চোখে জল চিকচিক করে প্রমাণ করে দিচ্ছে তার উদাসীনতা। তারা নিজেকে সামনে জেনিফাকে জিজ্ঞেস করে, তুই এখানে? স্যার বলেছে আপনাকে নিচে নিয়ে নামতে। আচ্ছা চল। দুজনে সুন্দর করে নিচে নেমে আসে। সিঁড়িতে পায়ের আওয়াজ পেয়ে রাফান একটু মাথা ঘুরিয়ে দেখে তারাকে, যেন এক ঝাটকায় বুঝে ফেলেছে তারা এতক্ষণ কি করেছিল। তাই হালকা কপাল কোচকায়, কিন্তু সেই কোচকানো কপাল বেশিক্ষণ থাকে না। তারাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে। কি স্নিগ্ধ লাগছে। রাফান যেন আবার নতুন করে তার ফ্লাওয়ারের প্রেমে পড়ে গেল। ঠিক তখনই নিখিল রাফানকে বলে উঠল, ম্যামকে ফর্মাল পোশাক ছাড়া এই চুড়িদারে যে এত সুন্দর লাগবে ভাবেনি, তাই না ভাই? নিখিলের কথা শুনে রাফান তারার থেকে চোখ সরিয়ে নিখিলের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো, যেন এক মুহূর্তে ভস্ম করে ফেলবে। নিখিলও এক মুহূর্তে নিজের আঙ্গুলে মুখ চেপে ধরল। ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। রাফান রাগে দাঁত পিষে বলে, আমার জিনিসের দিকে তাকাবিতে চোখ উপড়ে ফেলে দেব। নিখিল ভয়ে চোখ নামিয়ে বলল, সরি সরি, আর হবে না, এইবারই লাস্ট। জেনিফার আর তারা নিচে নেমে আসে। রাফান কিছু না বলে উঠে দাঁড়ায়। তারার সামনে গিয়ে হাত ধরে টেনে নিজে আগের জায়গায় বসে তারাকে তার পাশে বসিয়ে দেয়, একদম গা ঘেঁষে। রাফানের এরকম হঠাৎ কাণ্ডে নিখিল অবাক না হয়ে জেনিফার রসগোল্লার মতো চোখ নিয়ে দাঁড়িয়ে থাকে। তারাও বিরক্তি ভরা কণ্ঠে বলে, এসব কোন ধরনের ন্যাকামো হচ্ছে মিস্টার ক্রিমিনাল? রাফান মুখে কোনো অভিব্যক্তি না দেখেই এক হাতে দিয়ে তারা কোমর ধরে আরেক হাতে ল্যাপটপে কাজ করতে থাকে, যেন সে কিছুই করেনি। তারা রেগে মেগে আবারও জোরে বলে, কি হচ্ছেটা কি? ছাড়ুন বলছি, অসভ্য নির্লজ্জা লোক। রাফান তার দিকে এমনভাবে তাকায় যেন আর একটা কথা বললে এর চেয়ে বেশি কিছু হবে। তারাও রাফানের তাকানোর মানে বুঝতে পেরে চুপ করে যায়, কিন্তু রাগে ফুঁসতে থাকে। জেনিফা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কেউ ওকে বসতে বলছে না। নিখিলও রাফানের সামনে নিজের হুকুমও দেখাতে পারবে না, তাই চুপ করে আছে। রাফান ল্যাপটপে কাজ করতে করতে হাতের ইশারায় না তাকিয়ে জেনিফাকে বসতে বলে। তখন জেনিফা বসে পড়ে নিখিলের পাশে, তবে একটু দূরে। রাফানের হাতের ভেতরেই বসে তারা অনেকক্ষণ ধরে হাঁসফাঁস করছে, বের হতে পারছে না। বেশি নড়লেই রাফান ধমক দিয়ে ওঠে, কি হলো? কাজ করছি দেখছো না, এত ডিস্টার্ব করছো কেন? চুপচাপ বসো, না হলে ছাদ থেকে একদম ছুঁড়ে ফেলে দেব। তারা চোখ গরম করে রাফানের দিকে তাকায়। রাফানের সাথে দৃষ্টি মিলিত হলে রাফান সবার সামনেই এক ভয়ানক কাণ্ড করে বসে। তারার গাল চেপে ঠোঁটে কামড় বসিয়ে দেয়। তারা চিৎকার করে। রাফান রাগি চোখে তাকিয়ে তারার গাল চেপে বলে, অনেকদিন ধরে জ্বালাচ্ছিস, কিছু বলছি না, আরেকবার জ্বালালে বিছানায় নিয়ে ফেলবো। রাফানের সবার সামনে এরকম ছোটখাটো ব্যবহার তারার রাগ আরও বেড়ে যায়। নিখিল আর জেনিফাতে লজ্জায় মরে গিয়ে মাথা নিচে করে বসে থাকে। রাফানের কাজ শেষ করতে করতে 1:30টা বেজে যায়। বিজয়ের আলপনার তো আসার কথায়। তারা মাথায় হঠাৎ তাদের কথা আসলে রাফানকে জিজ্ঞেস করে, বিজয় আর আলপনা আসবে বললেন, কিন্তু ওরা কোথায়? আমি আলপনাকে 2বার কল দিয়েছিলাম, কিন্তু ধরল না। রাফান গম্ভীর মুখে বলে, এসে যাবে এখনই, হয়তো জ্যামে পড়েছে। রাফানের কাজ শেষ হওয়ার পর রাফান নিখিল আর জেনিফাকে অর্ডার করে তাদের জিম ঘর আর ঘরের সব কিছু আবার ঠিক করতে মানুষ দিয়ে। অর্ডার পেয়ে দুজন একসাথে কাজে লেগে পড়ে। রাফান আগে যা যা জিনিস ভেঙেছে সব অর্ডার দিয়ে রেখেছিল, এখন সব বাসায় আনতেই জেনিফা নিখিল সম্মিলিতভাবে কাজে লেগে যায়। সার্ভেন্টার দিয়ে ঠিকঠাক কাজ করায়। নিখিল মনে মনে ভাবে, ভালোই হয়েছে, তারা এই কাজের ওসিলায় একসাথে থাকতে পারবে অনেকক্ষণ। দুপুর 3টের দিকে সবাই একসাথে খেতে বসেছে বিরাট ডাইনিং টেবিলে। বিজয় আলপনামা এসে পড়েছে, কিন্তু দুজন দুজনের সাথে কথা বলে না। রাফান তারাকে জোর করে টেনে নিজের পাশে বসিয়েছে। তারা খাবার দাবারের খেয়াল রাখছে, একটু পরপরই এটা ওটা দিচ্ছে। তারা বিরক্তি দেখাচ্ছে মুখে, কিন্তু মনে মনে একটা আলাদা প্রশান্তিও কাজ করেছে। কতদিন পর একসাথে খেতে বসেছে, এরকম কেয়ার পাচ্ছে। জেনিফাকে চেয়ারে বসতে দেখে নিখিল তার পাশে চেয়ারটাই বসে পড়েছে। ডাইনিং টেবিলে নিস্তব্ধতা নেমে এসেছে, কেউ কথা বলছে না, শুধু চামচের টুংটাক আওয়াজ হচ্ছে। সার্ভেন্টরা কার কি লাগবে সব সার্ভ করে দিচ্ছে। এদিকে রাফানের প্রতি তারার অভিমান, অন্যদিকে বিজয় আর আলপনা রাগ করে থাকা
কথা না বলা আর নিখিলের জেনিফাকে বারবার পটানোর চেষ্টায় ব্যর্থ হওয়া। চারিপাশে কেমন যেন বিচ্ছেদ বিচ্ছেদ গ্রাম ছড়িয়ে আছে, যেন সব ভাঙা কাজগুলো একসাথে জোড়া করে রাখা হয়েছে। সবার নিস্তব্ধতার মাঝে রাফার নীরবতা ভেঙে গভীর গলায় সকলকে বলে, শোনো সবাই, আজ আমি তোমাদের নিয়ে একটা জায়গায় যাব। ওই জায়গাটা আমার একটা শখের জায়গা, যদিও আমি সেখানে কাউকে নিতে পছন্দ করি না, কিন্তু আজ শুধুমাত্র আমার ফ্লাওয়ারের মন ভালো করার জন্য তোমাদের টাকা হয়েছে, আর তার জন্যই আমি তোমাদের সবাইকে ওইখানে নিয়ে যাব। রাফানের কথা শুনে মনে হচ্ছে যে কোনো রাজ্যে ভাষা রাজসভায় নিজের হুকুমই দিচ্ছে, আর সকলে তা মাথা পেতে মেনে নিল। বিকেল 4টায় সবাই ম্যানসনের মূল দরজা থেকে বের হলো। বাড়ির সামনের বাগানের রাস্তা ধরে জেনিফা তার আর আলপনা দাঁড়িয়ে নিজেদের মতো আলাপ করছে। বিজয় আর নিখিল নিজেদের গাড়ি এনেছে। রাফান গ্যারেজে গিয়ে তার প্রিয় একটি গাড়ি বের করলো। নেভি ব্লু রঙের জেসো গাড়ি নিয়ে বের হলো। এরপর গাড়ি থেকে নেমে স্টাইল করে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো। আজকে গাড়ির সাথে মিল রেখে নেভি ব্লু রঙের ওভারকোট আর ভেতরে সাথে শার্ট পরেছে। শার্টের ধরন একটু অন্যরকম, বুকের হাফ পর্যন্ত বোতাম আছে আর নেই, যার কারণে রাফানের বুকের কাছের জিম করা অংশ স্পষ্ট বোঝা যাচ্ছে। রাফান কিছুক্ষণ অপেক্ষা করলো। তারা গল্প করেছে দেখে নিজের বেস্ট ফ্রেন্ডকে পেয়ে কেমন হাসি খুশি হয়ে গিয়েছে, কিন্তু রাফানের সাথে হাসি খুশি থাকলে দোষ কোথায়? অন্য কারোর জন্য তারা এত খুশি হয়ে গিয়েছে, অথচ সে কতদিন ধরে তার জন্য এত কিছু করেছে মান ভাঙানোর জন্য, তবুও তার রাগ বসে আছে। এসব ভেবে রাফানের চোখের কমলতা বদলে গিয়ে আবারও রাগে গম্ভীর ভাব ফুটে উঠল। গমগমে পায়ে তারার সামনে গিয়ে তারা হাত ধরে টানতে টানতে গাড়ির সামনে আনতে থাকে আর গম্ভীর মুখে বলে, অনেক গল্প করেছো সবার সাথে, এখন যাওয়ার সময় হয়েছে। রাফান রাগ করে কথাগুলো বললেও তার কথার ভিতরে অধিকার স্পষ্ট দাবি। তারাকে গাড়িতে উঠিয়ে রাফান নিখিল আর বিজয়ের উদ্দেশ্যে বলে, নিখিল তুই জেনিফাকে নিয়ে আয়, আর বিজয় তুই আলপনাকে নিয়ে আয়। কথা শেষ করে রাফান ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিলেও চলে যায়। বাকিরা ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এদিকে আলপনা বেঁকে বসেছে, নিখিলের সাথে যাবে, বিজয়ের সাথে যাবে না। নিখিল তো লাফ মেরে দুপা পিছিয়ে বলে, দেখুন ম্যাডাম, আমি পারবো না। ভাই যেটা বলেছে আমাকে সেটাই শুনতে হবে, না হলে আমার মাইনে কেটে রাখিয়ে দেবে। তাই রিস্ক নিয়ে লাভ নেই, আমি জেনিফাকে নিয়ে যাব। বলে নিখিল জেনিফাকে নিজের গাড়িতে উঠতে বলে। জেনিফা গাড়িতে উঠে চুপচাপ চলে যায়। নিখিলও গাড়ি নিয়ে বেরিয়ে যায় মৃতা ম্যানশনের ত্রিসীমানা পেরিয়ে। এখন দাঁড়িয়ে আছে শুধু বিজয় আর আলপনা। তাদের দুজনের মনের ভিতরে রয়েছে বিচ্ছেদের আগুন। ওদের ব্রেকআপ হওয়ার মূল কারণ ছিল তারা আর রাফান। রাফান চলে যাওয়ার পর প্রথম প্রথম বিজয় সত্যিই জানতো না যে রাফান কোথায়। নিজের বেস্ট ফ্রেন্ডের কষ্ট দেখে আলপনা বারবার জিজ্ঞেস করেছিল বিজয়কে রাফানের কথা। বিজয় বলেছিল সে জানে না, কিন্তু কয়েক মাস পর বিজয় ঠিকই জেনেছিল যে রাফান কোথায়। এটা টের পেয়ে গিয়েছিল আলপনা। সে বারবার অনুরোধ করেছিল বলতে, কারণ তার মানসিক অবস্থায় দিন দিন বিপর্যয় ঘটেছিল। সম্পূর্ণ একা হয়ে গিয়েছিল, যার কারণে আলপনা অনেক কষ্ট পাচ্ছিল। কিন্তু বিজয় রাফানকে কথা দিয়েছিল সে কোনোদিন কাউকে কিছু বলবে না, তাই নিজের কথা রাখতে বারবার আলপনাকে নিষেধ করেছিল যে সে বলতে পারবে না। আলপনার এতে খুব অভিমান হয়। তার কাছে মনে হয়েছিল যে তারা হয়তো বিজয়ের কাছে কোনো মূল্যই নেই, তাই সে রাগ করে সব জায়গায় যোগাযোগ বন্ধ করে দিয়েছিল বিজয়ের সাথে। আর আজ রাফান ফিরে আসার পর আবার দুজন মুখোমুখি হলো। আলপনাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বিজয় কোনো কথা না বলে গাড়িতে উঠে বসলো। গাড়ি জানালার কাজ নামিয়ে আলপনার দিকে তাকিয়ে থোতা মুখে করে বলল, এখনো সময় আছে, উঠে বসো, না হলে আমি চললাম। আলপনা আর দাঁড়িয়ে না থেকে গাড়িতে উঠে বসে আর গাড়ি চলতে শুরু করে। বড় রাস্তা ধরে দ্রুত বেগে এগিয়ে চলেছে ব্লু জেস্কো গাড়িটি। গাড়ির গভীর নীরবতা। রাফান দক্ষ হাতে ড্রাইভিং করেছে আর তারা চোখ মুখে শক্ত করে বসে আছে। এই নীরবতা ভেদ করে তারাই প্রথমে তার তীক্ষ্ণ গলায় কথা বলে। সবসময় জোর দেখিয়ে কি ভাবেন নিজেকে, একটা কথা ভালো করে মনে রাখবেন, আমি রক্ত মাংসের মানুষ, কোনো কাঠের পুতুল নয়। রাফান কোনো কথা বলে না, শুধু ছোট্ট করে বলে। আপাতত এসব কথার জবাব দিয়ে নিজের মেজাজ গরম করতে চায় না সে। এই একটা জায়গায় সে নিজেকে সবসময় নিয়ন্ত্রণে রাখতে চায়, যেন নিয়ন্ত্রণ হারিয়ে তারাকে না আঘাত করে বসে। তখন তার চেয়ে বেশি তার নিজেরই কষ্ট হবে। আর এখন এই মুহূর্তে তো আরও না। গুলশান থেকে যাত্রা শুরু করে গাড়িটি এখন গাজীপুরের দিকে যাচ্ছে। গাজীপুরে একটা জায়গায় পৌঁছে গাড়ি থামাই রাফান। গাড়িটা থেকে একটা বড় গেটের সামনে। গাজীপুরের গ্রাম্য এলাকায় এত বড় গেট দেখেই মনে হচ্ছে ভিতরে বিশেষ কিছু আছে। রাফান আর তারাদের গাড়িটা দেখে কিছু বডিগার্ড এসে গেট খুলে দেয় আর ওরা গাড়ি নিয়ে ভিতরে ঢুকে যায়। ততক্ষণে একে একে নিখিল আর বিজয়ের গাড়িও এসে পড়ে। ওরাও গাড়ি নিয়ে ভিতরে ঢোকে। সেখানে আলাদা গাড়ি পার্কিং করার জায়গা রয়েছে। আস্তে আস্তে সবাই এক এক করে গাড়ি থেকে নামে। সামনে বড় একটা খেলার মাঠ, শুধু বড় না, অনেক বড় আর সুন্দরও। সেখানে তৈরি করা হয়েছে একটা ঘোড়াশাল। আর ব্যাপারটা
আগে কেউই জানতো না সেখানে একটা ছোটোখাটো বাড়ির মতো রয়েছে, হয়তো জামা কাপড়ে পাল্টানো বা রেস্ট নেওয়ার জন্য বানানো হয়েছে। এত সুন্দর জায়গা থেকে সকলেই তাকিয়ে আছে, কিন্তু রাফান আর তারার চেহারা বরাবরের মতোই গম্ভীর। দুজন যেন এক ধাতুতে করা, যদিও তারা আগে এরকম ছিল না। কিন্তু বলে না, সঙ্গত সে লোহা ভাসে, সেই হয়েছে দশা। বিজয় রাফানের এই ঘোড়াশালা থেকে জিজ্ঞেস করে, কিরে দোস্ত, তুই যে এরকম একটা জায়গা বানিয়েছিস আগে বলবি না? কিন্তু যাই বলিস, জায়গাটা কিন্তু হেব্বি। রাফান কপাল কুঁচকে একবার বিজয়ের দিকে তাকায়, তারপর গম্ভীর মুখে সবার উদ্দেশ্য বলে, চলো সবাই ভেতরে, সেখানে গিয়ে আগে সবাই যার যার ড্রেস চেঞ্জ করবে। জেনিফার আর আলবনের মুখে চোখে মুখে খুশির উত্তেজনা। ঘোড়ার পিঠে দুজন কোনোদিন ওঠেনি, আজ প্রথম উঠবে। তাদের মনে তাই অনেক আনন্দ। রাফানের আদেশ তোলা মাত্রই সকলে ওই ছোট্ট বাড়ির ভেতরে যায়। বাড়িটা ছোট হলেও কি হবে, ভীষণ নান্দনিক। কমপক্ষে 4টা কক্ষ আছে, একসাথে আছে লিভিং রুমও। নিচতলা বাড়িটার ভেতরে সুন্দর সুন্দর শোপিস দিয়ে সাজানো। সকলে ভেতরে ঢোকার পর রাফান নিখিল আর বিজয়কে একটা রুম দেখিয়ে দেয়, আর আলপনা আর জেনিফাকে আরেকটা রুম দেখিয়ে দেয়। তারাও ওদের সাথে যেতে নিলে রাফান ওর হাত ধরে আটকে ফেলে। গভীর দৃষ্টিতে চোয়াল শক্ত করে তারাকে বলে, ইউ হ্যাভ ডিসাইডেড টু ইগনোর মি, রাইট? বাট মাইন্ড ইট, আদার্স আর নট ম্যারিড, তাই ওদের মতো ওদের করে ভাগ করে দিয়েছি। বাট ইউ আর ম্যারিড, অ্যান্ড ইউর হাজব্যান্ড ইজ নট সিম্পল পারসন। ইউ আর দ্য ওয়াইফ অফ রাফান ইব্রাহিম মৃধা, সো ইউ উইল অনলি স্টে উইথ মি, গট ইট? রাফানের মুখে স্পষ্ট ইংরেজি ভাষায় বলা কথাগুলো তারা বিরক্তি হয়ে বলে, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে উইথ ইউ মিস্টার ক্রিমিনাল, আই হেট ইউ। তারার কথায় রাফানের ধৈর্যের বাঁধ ভাঙে। এক হাত দিয়ে নিচের কাঁধে উঠিয়ে নিয়ে নিজের ব্যক্তিগত রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। ধপাস করে তারাকে বিছানায় ফেলে নিজের গায়ে ওভারকোটটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারে। টপ করে বিছানায় গিয়ে হাঁটুতে ভর করে তারার দিকে ঝুঁকে পড়ে। এক মুহূর্তের জন্য তারার চোখে ভয়ের চিহ্ন দেখা যায়। রাফান এক হাতে তারার মাথার পাশে রেখে ভর দিয়ে আরেক হাতে তারার গলা চেপে ধরে। তারা রাফানের হাত ছাড়ানোর জন্য চেষ্টা করে, কিন্তু পারে না। হাত ছাড়ানো না পেরে ইচ্ছে মতো খামচাতে শুরু করে, তাতেও কোনো লাভ হয় না। বরং রাফান নিজের হাতের বাঁধন আরও শক্ত করে, তাতে তারা দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। তারার এই অবস্থাও রাফানের মুখে কোনো পরিবর্তন দেখা যায় না। রাগে লাল হয়ে যাওয়া চোখে তারার দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে দাঁত পিষে বলে, হোয়াট হোয়াট ডিড ইউ সে? ইউ হেট মি, রাইট? বাট লিসেন, আই ডোন্ট ইভেন কেয়ার অ্যাবাউট ইউর ফাকিং হেট। আমি তোমার ছায়া, যাকে তুমি ভুলে যেতে চাও, কিন্তু সে তোমার পিছে পিছে ধ্বংসের শেষ পথ অবধি তৈরি করেছে। আমি সেই আগুন যা তোমার হৃদয় জ্বালিয়ে ছাই করে দেবে। তুমি যতই লড়াই করো, আমি ততই কারো হয়ে উঠব, কারণ আমার বিষটাই তোমার অভিশাপ। সো ইউ ক্যান ডু নাথিং, জাস্ট নাথিং। রাফানের পিছে পড়া কথা শুনে তার মুখের তাচ্ছিলের শব্দ করে যেন সেও কিছুর পরোয়া করে না। কিন্তু রাফান এই তাচ্ছিলের জবাবে তার ঠোঁট দখল করে নেয় নিজের ঠোঁটের মাধ্যমে। তবে সেখানে কোনো ভালোবাসা নেই, সেখানে আছে শুধু অধিকারবোধ, দাবি আর অধিপত্তি। রাফান তার মুখ দিয়ে শুষে নেওয়া শুরু করে তারার ঠোঁট। একদম লাল হয়ে যায় তারা কোমর গোলাপি ঠোঁটজোড়া। গভীর চুম্বনে মেতে উঠেছে রাফান। ঠোঁট থেকে শুরু করে আস্তে আস্তে গলায় মুখ ডুবিয়ে উন্মাদের মতো শুরু করে। তারা ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। রাফান অনবরত কামড়ে আর টসতে তার গলায় বিউটি বন্সে দাগ বসে যায়। তবুও রাফানের থামার নাম নেই, পাগলের মতো করতে থাকে। তার নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হতে শুরু করে, হাত পা কাঁপতে থাকে। আস্তে আস্তে সে নিজে দুর্বল হতে শুরু করে রাফানের উন্মাদনায়। খামছে ধরে বিছানার চাদর। তারা আরও বেসামাল হয়ে পড়ে যখন রাফান তারার ওড়না ধরে টেনে ছুঁড়ে ফেলে দেয়। তার শরীর কেঁপে ওঠে, আর সাথে সাথে শিহরণে তার শরীর অকেজো হয়ে যেতে শুরু করে। তারার এই অবস্থায় রাফান তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, হেট করবে তো ফ্লাওয়ার, করো, কিন্তু কাকে করবে? যার ওপরে তোমার অধিকার সবচেয়ে বেশি, তার উপরে। নাও জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ হোয়াট আই ক্যান ডু ইউ, বেবি গার্ল। রাফান সাত কথাগুলো বলে তারার ঘাড়ে গলায় গভীর চুম্বনে ভরিয়ে দিতে থাকে। তারা নিজের সর্বশক্তিতে দাপাদাপি করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। রাফান তারার চুলের মুঠি ধরে তাকে বসায়। এক হাতে চুলের মুঠি ধরে অন্য হাতে তারা চুড়িদারের চেইন টান দিয়ে খুলে ফেলে। তারা দু হাত দিয়ে রাফানের শার্ট খামছে ধরে। রাফান তারাকে ধরে পেছনে ঘুরিয়ে দেয়, দু হাতে তারার পিঠে উন্মুক্ত করে ফেলে। ফর্সা গায়ে রঙা তারার পিঠের ছোট্ট তিলটার দিকে তাকিয়ে আলতো করে ছুঁয়ে দেয়। এক হাতে তারার পেট জড়িয়ে ধরে অন্য হাতে ছুঁয়ে দিতে থাকে তারার খোলা পিঠ। ছোট তিলটাই নিজের ঠোঁটের পরশ এঁকে দেয়। তারা রাফানের কাণ্ডে জোরে জোরে শ্বাস নিতে থাকে, মনে হচ্ছে যেন শরীরে বিদ্যুতের মতো শিহরণ প্রবাহিত হয়ে যাচ্ছে। এদিকে রাফান তার মুখটা ঠিক তারার কানের কাছে নিয়ে হাসকে স্বরে বলে, তোমার পিঠের এই ছোট তিলটা আমার এত পছন্দের কেন বলো তো? জানি বলতে পারবে না,
আমি বলি তাহলে, এই ছোট্ট তিলটা ঠিক তোমার মতোই। তুমি আগে যেরকম ছিলে, খুবই সাধারণ, যা চোখে পড়ার মতো না। কিন্তু যখন তোমাকে কাছ থেকে দেখলাম, মনে হলো এই যে স্পেশাল কিছু আর হতেই পারে না। যেমন তোমার এই তিল, দূরে থেকে চোখে পড়ে না, কিন্তু কাছে এলে পাগল করে দেয় আমাকে। রাফান তার ঠোঁটের স্পর্শে ভরিয়ে দেয় তারার পিঠে। তারার হাতের অবাধ বিচরণ তো আছেই। রাফান যখন একেবারে তারাকে কাছে পাওয়ার জন্য ঘুরে আছানো হতে থাকে, ঠিক তখনই ফোন বেঁচে ওঠে। প্রথমে দুজনের কারো খেয়ালই ফোনের রিংটোন আসেনি, কিন্তু বারবার বাজার কারণেই রাফান বিরক্ত হয়ে পাশে থাকা ফোনের দিকে তাকায়। নিচে কল করেছে, বের হওয়ার জন্য মনে হয় এই সুযোগ। তারা ছিটকে সরে যায় রাফানের থেকে, একটানে নিজের চেইনটা লাগিয়ে ফেলে আর রাগি চোখে রাফানের দিকে তাকিয়ে বলে, এখানে এভাবে বসে আছে সবাই কি ভাববে? আর সন্ধ্যা হওয়ার পর ঘোড়া চালাবেন নাকি? জলদি চলুন, সন্ধ্যা হতে বেশি দেরি নেই। তার আগে রাফান আর কিছু বলে না। তার ঘোর আস্তে আস্তে কেটে যায়। রাফানের মাথা থেকে ঘোরার কথা বেরিয়েই হয়ে গিয়েছিল। আর 1-1.5 ঘন্টা পরই আজান দিয়ে দেবে। তাই সে গম্ভীর মুখে তারাকে বলে, যাও রেডি হয়ে নাও, ড্রেসিং রুমে সব রাখা আছে, আমি আসছি একটু পর। ঘোড়ার চড়ার জন্য সকলে রেডি হয়ে একে একে বের হয়। প্রত্যেকটা অসাধারণ লাগছে। জেনিফা পরেছে ম্যাজেন্টা রঙের ব্লেজার, সাদা প্যান্ট আর বুট। নিখিল পরেছে বাদামি রঙের ব্লেজার, সাদা প্যান্ট আর বুট। বিজয় পরেছে কালো রঙের ব্লেজার, প্যান্ট আর বুট। অবাক করার মতো আলপনাও একই রঙের পোশাক পরেছে। সকলে বসে আছে রাফান আর তার অপেক্ষায়, কিন্তু ওরা যে ভেতর গিয়ে সেই দরজা লাগিয়েছে আর কোনো সাড়ার শব্দ নেই। বিজয় একটু পর পরই ফোন করেই যাচ্ছে, তার ফোন ধরারও নাম নেই। তাই সবাই বসে একটু আড্ডা দিচ্ছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর তারা রুম থেকে বেরিয়ে আসে। সাদা রঙের ব্লেজারের ভেতরে সাদা শার্ট, সাদা প্যান্ট, তবে বুটের রং কালো। চুলগুলো ফ্রেঞ্চ পেনি করে এসেছে, যেন কোনো সমস্যা না হয় ঘোড়ায় চড়তে। তারাকে দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে। অসম্ভব ইউনিক আর সুন্দর লাগছে তাকে সবার ভেতরে। কাঁধের দুই পাশে চেইন ঝুলছে। জেনিফা মুখে হাত দিয়ে নাটকীয় ভঙ্গিতে প্রশংসা করে বলে, বা ম্যাম, আপনাকে তো খুব সুন্দর দেখাচ্ছে, একদম প্রফেশনাল মনে হচ্ছে দেখে। জেনিফার কথায় আলপনাও হেসে দেয়। তখন নিখিল বলে ওঠে, সুন্দর হবে না? আমার স্যার নিজে পছন্দ করে অর্ডার দিয়ে বানিয়ে এনেছেন, এটা ম্যাডামের জন্য, সাথে বাকিদেরটাও। যদিও বাকিদেরটা আমি পছন্দ করেছি, কিন্তু ভাই থুরি স্যার নিজে ম্যামেরটা আর তার নিজেরটা চুজ করেছেন। নিখিলের কথায় তারা খানিকটা অবাক হয়, কিন্তু তার চেহারায় প্রকাশ করে না। সবাই একজন আরেকজনের প্রশংসায় ব্যস্ত। এদিকে 10 মিনিট হয়ে গেল, রাফানের আসার নাম নেই। বিরক্ত হয়ে বিজয় তারাকে জিজ্ঞেস করলো, এইভাবেই একা বেরিয়ে এলে যে? আমার গুরুতর বন্ধুকে আনলে না কেন? কি করেছ ভেতরে? আপনি গিয়ে দেখে আসুন, আমাকে তো বললো আসছে কিছুক্ষণ পর। তারার মুখের গম্ভীর প্রকাশ। ঠিক তখনই কটকটে বুটের আওয়াজে সকলের চোখ রাফানের রুমের দরজার দিকে যায়। একদম গাঢ় নেভি ব্লু রঙের ব্লেজার, সাদা প্যান্ট, টাই আর তার সাথে কালো বুট, হাঁটুর একটু নিচ পর্যন্ত। তাতে চেইন চলেছে। রাফানকে দেখে কোনো রাজপুত্রের মতো দেখাচ্ছে। সবাই ওকে দেখে মুগ্ধতায় এক মুহূর্তের জন্য থমকে যায়, কিন্তু একজনের পলক ফেলা দায় হয়ে গিয়েছে। তারার বুকে ঘোড়ার রেস চলেছে মনে হচ্ছে। দুক দুক কাঁপুনি শুরু হয়ে গিয়েছে। এই লোকটা এমনিতেই তো কত হ্যান্ডসাম, আবার এসব পরে শুধু শুধু তারাকে পাগল করার কোনো দরকার আছে? সে তো এমনি সারাদিন চিন্তায় থাকে, তো হ্যান্ডসাম কেউ না আবার চুরি করে নিয়ে যায়। তাই হাজার রাগ থাকা সত্ত্বেও ছেড়ে যায়নি কোনোদিন রাফানকে। সকলে হাঁ করে চেয়ে থাকতে দেখে রাফান কপাল কুঁচকে সবার দিকে তাকায়। সবাইকে বিরক্তির স্বরে বলে, হোয়াট দ্য হেল আর ইউ অল ডুইং? লেটস গো, উই আর গেটিং লেট। সবাই মিলে ঘোড়াশালার ভেতরে ঢুকে দাঁড়িয়ে আছে। কি সুন্দর সুন্দর ঘোড়া! তবে এখানে মাত্র দুটো জাত আছে, ফার্সিনসি প্যানগুয়েলসাস অ্যান্ড জাস্টিফি, মানে বিশ্বের সবচেয়ে দামি ঘোড়ার মধ্যে দুটো, যার মধ্যে ফুসাইসি পেগুসাস হলো $70 মিলিয়ন আর জাস্টিফাই $60 মিলিয়ন। এত দামি ঘোড়া দেখে বিজয় একটু বেটুপ করে বলে, কিরে ভাই, ঘোড়ার শরম দিয়েছিস নাকি? আগে জানতাম তুই কার লাভার, এখন দেখি এগুলো। ভাবছি একদিন তোর সব গাড়ি আর ঘোড়া বিক্রি করে আমি বিলিয়নিয়ার হয়ে যাব। বিজয়ের কথা শেষে সবাই হেসে ওঠে। রাফান কিছুটা আত্মবিশ্বাসী আর অহংকার নিয়ে বলে, আগে দেখ আমার অনুমতি ছাড়া আমার কোনো ঘোড়াকে ছুঁয়ে দেখতে পারিস কিনা, আর আমার গ্যারেজে প্রবেশ করতে পারিস কিনা। বিক্রি করে বিলিয়নিয়ার হওয়া তো পরের বিষয়। রাফান সোজা হয়ে আরামে দাঁড়ানোর মতো দাঁড়িয়ে হাত পেছনে নিয়ে ওর সবচেয়ে প্রিয় ঘোড়াটিকে ডাকে, রানার কাম। একটা ঘোড়া এসে রাফানের সামনে দাঁড়ায়। যেমন উচ্চতা তেমনই সুন্দর বাদামি রঙের ফসাইসি প্যাকাসাস। ঘোড়াটি রাফানের মাথায় হাত বুলিয়ে দেয়। ঘোড়াটিও নিজেও মাথা নত করে রাফানের ভালোবাসা স্বীকার করে। এরপর রাফান আরেকটি ঘোড়ার দিকে হাত তুলে ডাকে, স্টারমাইন কাম। তখনই সাদা রঙের ঘোড়াটির সামনে আসে, মাথা ঝুঁকে নিজের অনুগত্য প্রকাশ করে।
সবাই যেন রাফানের সৈন্য আর রাফান তাদের রাজা। রাফান তারাকে উদ্দেশ্য করে বলে, এই মাস্টার মাইন্ড তোমার জন্য আমার উপহার, আজ থেকে এটা তোমার। থ্যাংক ইউ, কিন্তু এর প্রয়োজন ছিল না। এরপর একে একে সবাই সবার পছন্দের ঘোড়াটি নিয়ে বের হয়। সবার সাথে একজন করে হেল্পার আছে, তারা আর রাফান বাদে। রাফান একসাথে রানার আর মাস্টার মাইন্ডকে নিয়ে এগিয়ে আসে। তারাকে প্রশ্ন করে, আমি জানি তুমি ঘোড়া চালানো শিখেছ, কিন্তু তারপরেও তুমি শিওর তো? যদি ভয় করে তাহলে আমার সাথে আসতে পারো। না, তার কোনো প্রয়োজন নেই, আমি পারবো। ঠিক আছে, এত যদি পারো, দেখো পড়ে টরে যেও না, তখন কিন্তু আমি ধরতে আসবো না। কথাটা বলে রাফান তারার কোমর ধরে ওকে ঘোড়ার পিঠে বসিয়ে দেয় আর নিজেও রানারের পিঠে চড়ে। সবাই ঘোড়া চালানো শুরু করেছে। ঘোড়ার পায়ের আওয়াজে আর সকলের উচ্ছ্বাসিত কণ্ঠের আওয়াজ পুরো মাঠ কমকম করেছে। খুশির ফোয়ারাতে ভেঙে পড়েছে সবাই। বিজয়, নিখিল, আলপনা আর জেনিফার হাস্যোজ্জ্বল মুখের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। এদিকে তারা আর রাফান মিলে একজন আরেকজনকে চ্যালেঞ্জ করেছে। সবার মনোযোগ সরে যায়, ওদের দিকে চলে যায় চ্যালেঞ্জের কথা শুনে। দুজনে মিলে ঠিক করে ঘোড়ার রেস লাগাবে। দুজন হেল্পারম্যান একটা দাগ টেনে স্টার্টিং লাইন বানিয়ে দেয়, যেখানে রানার আর তারা দুজন দুজনের গোড়া নিয়ে দাঁড়ায়। জেনিফার, আলপনা তারাকে চেয়ার আপ করেছে, নিখিল বিজয় করেছে রাফানকে। সকলে যার যার ঘোড়া থেকে নেমে দাঁড়িয়েছে রেস দেখতে। একজন হেল্পারম্যান রেডি 1 2 3 বলে লাল পতাকা উড়াতে দুজন দক্ষভাবে ঘোড়া নিয়ে ছুটা শুরু করে। টার্গেট, পুরো মাঠ 10বার রাউন্ড দিয়ে যে আগের স্টার্টিং লাইনে ফিরে আসতে পারবে সেই উইনার হবে। আর যে জিতবে তাকে অপরপক্ষ যা বলবে তাই শুনতে হবে। তাই সুযোগ দুজনের একজনও ছাড়তে রাজি নয়। দুটো ঘোড়াই অসাধারণভাবে ছুটছে। রাফান আর তারাকে দেখে মনে হচ্ছে দুজন কোনো প্রফেশনাল রেস করছে। জেনিফা বলে, ম্যাম ম্যাম ম্যাম, আলপনা নয়ন রে তোকে জিততে হবে, গো গো ফার্স্ট। নিখিল বলে, বস আমরা জানি আপনি জিতবেন। বিজয় বলে, মান সম্মান রাখিস দোস্ত মেয়েদের সামনে। বিজয়ের কথা শুনে আলপনা মুখ ভেঙচি কেটে, যদিও বিজয় সেটা দেখেও না দেখার ভান করে। 7 রাউন্ড দেওয়ার পর স্টারমাইন্ড কেমন যেন করা শুরু করে। তারা এতে নিজের ব্যালেন্স হারিয়ে ফেলেছিল। শক্ত হাতে ঘোড়ার দড়ি আঁকড়ে ধরে, কিন্তু ঘোড়াটা যেভাবে নড়ছিল আর লাফাচ্ছিল তাতে তারা ভয় পেয়ে যার যার ব্যালেন্স রাখা কষ্টকর হয়ে যায়। রাফান নিজের ঘোড়া নিয়ে প্রায় 8 রাউন্ড দিয়ে ফেলেছিল। ঠিক তখনই খেয়াল করে তারা তার পেছনে নেই। পেছনে তাকিয়ে তাকিয়ে ঘোড়া নিয়ে তারা পায়ে পড়ে যাওয়ার উপক্রম। রাফান ভয় পেয়ে যায়। সে তাড়াহুড়ো করে রানারকে নিয়ে তারা দিকে ছুটে আসে। তারা পড়ে যেতে নিলে রাফান তাকে শক্ত হাত দিয়ে ধরে এক ঝটকায় তারাকে নিজের ঘোড়ায় তার সামনে বসিয়ে দেয়। আচমকা কাণ্ডে তারা ভড়কে যায়, কিন্তু বুঝতে পারে কি হয়েছে তার সাথে। তারা নিজের ঘাড় বাঁকা করে রাফানের দিকে তাকায়, দেখে রাফান গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। রাফানের চাহনি বলে দিচ্ছে তাকে যে, ডোন্ট ওয়ারি, আই এম হেয়ার, নোবডি ক্যান টাচ ইউ, ইভেন দ্য ডাস্ট। ওয়াও, নাইস মোমেন্ট, সবাই একসাথে বলে ওঠে। শুধু তাই না, এই সুযোগে বিজয় ক্লিক ক্লিক করে দুটো ছবিও তুলে নেয়, আর নিখিল তো পুরো ঘটনাটা ভিডিও করে ফেলে। রাফান তার দিকে একটু রাগী গম্ভীর মুখ করে বলে, বলেছিলাম না আগেই পারবে না, বেশি ঘাটতারামি করলে এমনই হয়। তার মানে এটা আপনি ইচ্ছে করে করেছেন, আর এরকমটা হবে নাই বা না কেন? আমারই ভুল ছিল আপনার ঘোড়ায় ওঠা, যেমন মানুষ তার তেমন ঘোড়া। রেগে মেগে তারা রাফানকে করার কথা শুনিয়ে এক লাফে ঘোড়া থেকে নেমে যায়। জেনিফা, আলপনা, বিজয়, নিখিল সবাই ওদের দিকে দৌড়ে আসে। মাগরিবের আজানও দিয়ে দিয়েছে, তাই রাফানও ঘোড়া থেকে নেমে সবাইকে বলে, মাগরিবের নামাজ এখানে পড়ে সবাই সবার বাড়ি চলে যাব, আজকের জন্য এতটুকুই। রাত 8টা বাজে। বাড়িতে আসার পর রাফান আর তারা কেউ কারোর সাথে কথা বলেনি। চ্যালেঞ্জ আর ঘোড়া নিয়ে দুজনে ভিতরে চরম ঝগড়া বেঁধে গিয়েছিল আসার পথে। তারা বারবার রাফানকে দোষ দিচ্ছিল যে ঘোড়াটা তার জন্য এরকম করেছে। রাফান ইচ্ছে করে তারাকে বাজে একটা ঘোড়া দিয়েছে যেন তারা পড়ে যায় বা সবার সামনে অপমানিত হয়, কিন্তু রাফান ইন্টেনশনালি এসব কিছু করেনি। সে বারবার বলেছে তারা মানছে না দেখে সেও যা মুখে এসেছে তাই বলেছে। এই নিয়ে দুজনের ঝগড়া, যদিও তারা জেনে শুনে ইচ্ছে করে রাফানের ঘাড়ে দোষ দিচ্ছে, কিন্তু এতে রাফান খুব কষ্ট পেয়েছে, যেটা তারা বুঝতে পারেনি। তারা মুখ ভার করে তার রুমে শুয়ে আছে, কিন্তু রাফান কোথায় গেছে সেটা জানা নেই। রাত 9টার বাইরে তুমুল বৃষ্টি শুরু হয়েছে, ঝড় হচ্ছে মনে হয়। তারা নিচের রুমে বসে জেনিফার সাথে চ্যাট করছিল কাজের বিষয়ে। কাল থেকে আবার অফিস যেতে হবে সবার। কথায় কথায় জেনিফা তারাকে একটা ভয়েস নোট পাঠিয়ে বলে, এখানে রাফানের ব্যাপারে কিছু কথা আছে, সুযোগ পেলে এটা শুনতে। কিন্তু তখনই খেতে যাওয়ার অ্যালার্ম বাজে। রত্না এসে তারাকে খেতে ডেকে যায়, তাই তারা ভয়েস নোট না শুনেই নিচে চলে যায়। নিচে নেমে তারা রত্নাকে জিজ্ঞেস করে, এই রত্না, তোর স্যার কোথায় রে? খেতে ডাক। বলে অনেক আগে খেয়েছে, এখন এসে যেন সুন্দর মতো খেয়ে নেয়। আফা, স্যার তো সেই কখন বের হয়েছে দেখলাম, অনেক রাগ কইরা আসিল, চোখ দুইটা লাল হইয়াছিল। আপনার লোকে বাসায় আইয়া তো আবার গেল গা, দেখলাম হেলমেট পইরা বাইর হইছে।
রত্নার কথায় তারার মাথায় আকাশ ভেঙে পড়ে। কি, এই ঝড় বৃষ্টিতে বের হয়েছে, তাও বাইক নিয়ে? আগে বলবি না ঘাতি কোথাকার। সরি আপা, আমি তো বুঝতে পারি নাই। তারা না খেয়ে উঠে যায়। ঘরে গিয়ে নিজের ফোন নিয়ে বারবার ফোন করে রাফানকে, কিন্তু ফোন বারবার নট রিচেবল বলেছে। হঠাৎ তার মাথায় আসে জেনিফার ভয়েস নোটের কথা। সেখানে আবার রাফানের ব্যাপারে কি আছে ভেবে তারা ভয়েস নোট অন করে। নিখিলের ভয়েস আসছে, কি যেন বলছে 6 বছর আগের কথা। প্রায় 20 মিনিট পার হয়ে গিয়েছে। তারা চোখ ভর্তি পানি গড়িয়ে পড়েছে তার কোমল গাল বেয়ে। দু হাতের উল্টো পিঠ দিয়ে বারবার মুছে যাচ্ছে, কিন্তু লাভ হচ্ছে না। পানি থামার নাম নেই। কিছুক্ষণ পরে সে কান্না হাহাকারের রূপ নেয়। তারা দুই হাত দিয়ে বারবার নিচের গালে চড়াতে থাকে। বিছানা সব উলট পালট করে দিয়ে কাচের গ্লাসে হাতে নিয়ে সেটা দেওয়ালে এমনভাবে মারে যে সকালে কেটে যাওয়া জায়গায় আরও বেশি কেটে রক্তাক্ত হয়ে যায়। তারা চিৎকার করে বলতে থাকে, সব দোষ তোর, সব দোষ তোর। তোর মতো বোকা মানুষের জন্যই আজকেও এত কষ্ট পেল, যে তার জন্য সব বিলিয়ে দিয়েছে, নিজের সব কিছু ফেলে দিয়ে শুধু তোকে সেফ রাখার ট্রাই করেছে। তোর ভালোর জন্যই তোর থেকে দূরে থেকেছে, সবসময় তোকে রক্ষা করেছে। তুই কি করে পারলি এতটা কষ্ট দিতে? কি করে করবি নিজেকে ক্ষমা? তুই তো পাপিষ্টা, অনেক বড় পাপিষ্টা তুই। তারা চিৎকারে সাউন্ড প্রুফ ঘর থেকে বাইরে যেতে না পারলেও ঘরের ভিতরে প্রতিদ্বন্দ্বিতা হতে থাকে। কেঁপে ওঠে ঘরের সকল ইট পাথর বালিকোনা। সে কি করে করবে এই ভুলের প্রায়শ্চিত্ত? কি করে? তারা নিজের কপালে হাতে খাটের সাথে হেলান দিয়ে ফ্লোরে বসে পড়ে। অপরাধবোধ আর কষ্ট তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। প্রচণ্ড অসহায় লাগছে নিজেকে। তারা নিজের মাথায় হাত দিয়ে নিজের চুল নিজেই রাগে ছিঁড়ে ফেলে। জোরে জোরে চিৎকার করে রাগে যন্ত্রণায় কাঁদতে কাঁদতে অস্পষ্ট স্বরে বলে, আমি কষ্ট দিতে চাইনি তোমায়। আমি তোমার ভালোবাসার যোগ্যই নই। তুমি যেখানে নিজের সবটা দিয়ে আমায় আগলে রাখো, সেখানে আমি তোমাকে শুধু কষ্টই ফেরত দিই। কোথায় তুমি? লাস্ট বারের মতো আমায় সুযোগ দাও। আর কোনোদিন ভুল বুঝবো না তোমাকে। তোমার ফ্লাওয়ার। প্রমিস করছি, প্লিজ মিস্টার ক্রিমিনাল, প্লিজ ফিরে এসো আমার কাছে। তুমি যে আমার পৃথিবী, আমার সব। হাজার আগের পরেও পারেনি তোমার স্মৃতি ছেড়ে দেওয়া, তোমার পরিচয় ছেড়ে অন্য কোথাও যেতে। প্লিজ ফিরে এসো, প্লিজ। তারা কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে। পাশের ফোনের ভয়েস নোট এই নিয়ে 3বার চলল। তারা অফ করেনি ফোন। তার কাঁপা কাঁপা হাতে ফোনটা নিয়ে ভয়েস নোট অফ করে আবার রাফানকে কল করে। এবার নোট রিচেবল না বলে রিং হচ্ছে, কিন্তু রাফান ফোন ধরছে না। বাইরে বৃষ্টির কমার বদলে আরও জোরে জোরে পড়েছে। হঠাৎ তার কিছু একটা মনে হলো। কিছু একটা মনে করে সে ঘরে চুড়িদার পরা অবস্থাতেই বের হয়ে যায়। অগোছালো চুল, ভেজা চোখ মুখে না ধুয়েই কালো মার্সিডিজের চাবিটা নিয়ে বের হয়ে যায়। গ্যারেজ থেকে গাড়ি বের করে বৃষ্টির ভিতরে ছুটে চলে যায় অজানা গন্তব্যে, যেটা একমাত্র সেই জানে যে সে কোথায় যাচ্ছে।